আচ্ছা, আজকে আমরা সরলরেখা পড়বো। এই চ্যাপ্টারটা আমরা ইতিপূর্বে পড়ছি, বাট একটা প্রবলেম হয়েছে কি আমি ওই সময় ক্লাসটা রেকর্ড করিনি। সো রেকর্ড যেহেতু করা হয়নি, আর তোমরা যেহেতু মিস করতেছো জিনিসটা, তাই তোমাদের সাথে আবার বসা সরলরেখা নিয়ে। সো আসো, সরলরেখা যাওয়ার আগে তার জিনিসটা আসলে কি, স্ট্রেট লাইনে আমরা আসলে কোন গণিতের কোন শাখা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু কথা বলি। এটা বেসিক্যালি গণিতের, এটা আমাদের জ্যামিতির একটা পার্ট। সরি, ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতির একটা পার্ট। এটা হচ্ছে জ্যামিতির অংশ। সো জ্যামিতি অনেক পুরাতন একটা শাখা আমাদের ম্যাথমেটিক্সের। এখন এই জ্যামিতির সাথে তোমাদের 9-10-এ পড়া জ্যামিতির একটু পার্থক্য আছে, ঠিক আছে? আমরা 9-10-এ যে জ্যামিতিটা পড়ছিলাম সেটা ছিল কি, সেটা ছিল আমাদের ইউক্লিডিয়ান জ্যামিতি, রাইট? আচ্ছা, আমরা 9-10-এ যে জ্যামিতিটা পড়ছিলাম সেখানে আমাদের কি ছিল বলতো? আমাদের উপপাদ্য ছিল, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। সো 9-10-এর জ্যামিতিতে কি ছিল? উপপাদ্য ছিল, সম্পাদ্য ছিল, ঠিক আছে না? এই ধরনের বিভিন্ন সংজ্ঞা, প্রমাণ, এগুলা রিলেটেড কিন্তু ওই জ্যামিতিটা ছিল, ঠিক আছে? সো আমরা ওই জ্যামিতি 9-10 শেষ, ওই জ্যামিতি আমরা সামনে পড়বো না। এখন আমরা যে জ্যামিতিটা পড়বো এটা আমার ফেভারিট বা আমার ভালো লাগে এই জ্যামিতিটা, কারণ 9-10-এর জ্যামিতিটা মানে লাইফটা আর কঠিন করে ফেলছিল, মানে ম্যাথমেটিক্স এর জীবনটা আসলে কঠিন করে ফেলছিল। এখনকার জ্যামিতিটার সুবিধা হচ্ছে এই জ্যামিতিটা বীজগণিত আর জ্যামিতির একটা কম্বিনেশন বলতে পারবো। আমরা আগের জ্যামিতিতে যেসব কাজগুলোই করতাম, সো বীজগণিত আর জ্যামিতির সাহায্যে আমরা এই জ্যামিতির সবগুলা প্রমাণ করব এবং ম্যাথগুলো করব, ঠিক আছে? বীজগণিত প্লাস জ্যামিতির আগের যে প্রপার্টি গুলো ছিল সেগুলো অবশ্যই থাকবে। তার সাথে আমরা এখনকার সময় যে জ্যামিতিক যে প্রবলেমগুলো সলভ করবো, সেই প্রবলেমগুলো সলভ করবো কিসের সাহায্যে? বীজগণিতের সাহায্যে। তার মানে আমরা বীজগণিত জিনিসটাকে ইনক্লুড করলাম এই জ্যামিতির সাথে। সো এইটাই হচ্ছে আমাদের জন্য আর কি ইজি করে ফেলবে আমাদের জ্যামিতির আলোচনাটা, ঠিক আছে? সো বীজগণিত মেবি দীর্ঘিকার এই যে জ্যামিতিটা আমরা পড়ালেখা করতেছি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, বাংলা পরীক্ষা না, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। সো বীজগণিত প্লাস জ্যামিতি এইটা মিলে হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের আলোচনাটা থাকবে। সো একটু জেনে নেই যে আসলে কে এটার আবিষ্কার করছে। এটা হচ্ছে রেনে দেকার্ট, ঠিক আছে? রেনে দেকার্ট, তিনি হচ্ছেন এই বীজগণিত আর জ্যামিতিকে একসাথে করছেন। সো এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে? বিশ্লেষণীয় জ্যামিতি, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। সো এই রেনে দেকার্ট প্রদত্ত যে জ্যামিতিটা সেটাকে হচ্ছে কি বলা হয়? অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। তোমাদের সামনের, তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা, ম্যাথমেটিক্সে থাকবা, ফিজিক্সে, তুমি যে সেক্টরে যাও তোমাকে আসলে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি পড়তে হবে। তার মানে কি, তুমি যে জ্যামিতিটা 9-10-এ পড়ে আসছো সেই জ্যামিতির শুধুমাত্র উপপাদ্যর প্রথম লাইনটুকু তোমাদের মাথায় রাখলেও চলবে, যে হ্যাঁ দুইটা বাহুর যোগফল বা সম্পাদ্য যেগুলো, দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু বৃহত্তর হয় তখন সেই ত্রিভুজটা আঁকা যায়। এই জিনিসগুলো লাগবে, বাট প্রমাণগুলো তোমাদের আর কোনো কাজে লাগবে না। এখন আমাদের সব কাজই হবে এবং ফার্দার হায়ার স্টাডিজে সব কাজ কি নিয়ে? অ্যানালাইটিক্যাল জিওমেট্রি নিয়ে, যেটাকে বলা হয় বিশ্লেষণীয় জ্যামিতি। সো বিশ্লেষণীয় জ্যামিতি। আচ্ছা, একটু হোল্ড করো, হ্যাঁ 1 মিনিট। ঠিক আছে, ওকে। সো আসো এখন এই জ্যামিতিতে আমরা একটা বিন্দুর অবস্থান কিভাবে, জ্যামিতি মানে কি ছিল? জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ, জ্যা মানে হচ্ছে ভূমি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। সো জ্যামিতি মানে কি ছিল? আমাদের ভূমির পরিমাপ, ঠিক আছে? তো আমরা যে হিসাব নিকাশটা করতাম দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, এই হিসাব নিকাশটা এখন আমরা কিভাবে করব, কিভাবে আমরা একটা বিন্দুর অবস্থান খুঁজে বের করব, তো সেই জিনিসটা চলো আলোচনা করি। সো প্রথমে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এই স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে একটা বিন্দুকে খুঁজে পাওয়া যায় বা একটা বিন্দুর অবস্থানটা এক্স্যাক্টলি কোথায় আছে সেই জিনিসটা বের করা হয় কিভাবে সেটা আমরা দেখব। আয়তাকার স্থানাঙ্ক, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে এখানে। সো আমাকে আমার টিচার যেটা বলছিলেন যে এটার সাথে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে যে আচ্ছা প্রথমে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকার চেষ্টা করি। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে এখানে দুইটা অ্যাক্সিস থাকবে, ওকে। একটাকে আমরা বলবো এক্স অ্যাক্সিস আর একটাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস, ওকে। সো একটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এইখানে যে কোনো একটা বিন্দুর যে অবস্থানটা থাকে সেটাতে যাওয়ার আগে এবার চল হিস্ট্রিটা একটু বলি। আমাকে যেমনটা বলছিলেন আমার টিচার যে বেসিক্যালি আমি এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থা রাখলাম সেটা একটা 2D স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। এটাকে তুমি চাইলে 3D তেও কনভার্ট করতে পারবা, কারণ আমাদের রিয়েল লাইফের প্রত্যেকটা জিনিস কিন্তু 3D তেই, ঠিক না? সো আমরা মানুষরাও আমরা 3D তে। তো এটার হিস্ট্রিটা যেমন হচ্ছিল সেটা হচ্ছে যে কি রুমের মধ্যে নাকি একটা মাছি দেখা গেছে, ঠিক আছে। একটা মাছি দেখছেন কোন একজন গণিতবিদ, যাক মাছি তো আমি আঁকতে পারি না, ধরে নাও এটা মাছি। সো মাছি দেখার পরে এই মাছির অবস্থানটা তিনি নির্ণয় করতে চাইছেন। সো তিনি মাছির অবস্থানটা নির্ণয় করার জন্য তিনি কি করলেন, কাল্পনিকভাবে একটা এক্স অ্যাক্সিস কে কল্পনা করলেন, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিস কল্পনা করে তিনি তো মাছির কাছে যাইতে হবে তার। তো তিনি প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর হাঁটলেন কিছু দূর, তারপরে তিনি ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটলেন। যেহেতু মাছিটা আমি যেটা বলতেছিলাম যে রিয়েল লাইফে তো 3D তে, তার মানে কি উপরের দিকেও তো থাকবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আসলেন, তারপরে তিনি কি করলেন উপরের দিকে তিনি গিয়ে তারপর তিনি মাছির অবস্থানটা নির্ণয় করতে পারলেন, ঠিক আছে। তার মানে তিনি যখন দেখলেন যে কোনো কিছু আমাদের আশেপাশে যারাই আছে তাদেরকে যদি আমরা একটা মূল বিন্দুর সাপেক্ষে কল্পনা করি তখন কিন্তু তার অবস্থানটা আমরা ওই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করে তার অবস্থান আমরা বলতে পারবো যে সে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরে আছে, তারপর সে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু দূরে আছে। এই 2D তে যে কোনো কিছুকে কিন্তু আমরা এইভাবে কিন্তু খুব সহজে বলে দিতে পারি। ধরো একটা বিন্দু এই জায়গাটাতে আছে, ঠিক আছে, এই জায়গাটাতে একটা বিন্দু আছে। সো এই স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে এই বিন্দুর কাছে যাওয়া হয়। সো ধরো এই জায়গায় গুপ্তধন আছে, এখন তোমাকে আমার বলতে হবে যে গুপ্তধনটা কোথায় আছে। সো এই স্থানাঙ্ক ব্যবস্থা সাপেক্ষে যদি আমি তোমাকে বলতে চাই গুপ্তধনের এক্সাক্ট লোকেশনটা, তাহলে আমি তোমাকে বলবো ঠিক আছে তুমি এই এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3 4 5 6 7 8 7 তুমি এক্স অ্যাক্সিস বরাবর 7 একক দূরে যাও। তার মানে তুমি 7 একক দূরে এই পয়েন্টে আসবা। তারপর আমাকে বলতে হবে তারপর তুমি লম্বভাবে লম্বভাবে সোজা আরো কয়েক উপরে যাবা, দূরে যাবা 1 2 3 4 5 6, তারপর লম্বভাবে কি 6 একক সামনে যাবা। মানে ওয়াই অ্যাক্সিস বরাবর লম্বভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি 6 একক দূরে যাবা। গেলে তুমি যেই বিন্দুটা পাবা সেইখানে হচ্ছে তোমার কি আছে, গুপ্তধন আছে, ঠিক আছে। সো তখন এই যে গুপ্তধনের যে এখন যদি আমি এই গুপ্তধনের কাছে আসলাম, তার মানে এই গুপ্তধনটা আসলে এক্স 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 ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম বা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে তার পরিচয়টা হবে এক্স কমা ওয়াই, যেখানে এই এক্সটাকে বলা হবে তার ভুজ আর এই ওয়াইটাকে বলা হবে তার কি, কোটি। তার মানে এই যেটাকে আমি বলতেছি গুপ্তধন, এই গুপ্তধনে আসার জন্য তুমি আসলে ভুজ বলতে বুঝায় যে তুমি যেই পয়েন্টারকে আমি নির্দেশ করতেছি সেই পয়েন্টার কাছে আসার জন্য তুমি এক্স অ্যাক্সিস বরাবর কি পরিমাণ পথ অতিক্রম করলা। আর এই কোটি বলতে বোঝায় যে এই গুপ্তধনটাকে কাছে যাওয়ার জন্য তুমি আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি পরিমাণ পথ অতিক্রম করলা। সো এইভাবে আমি এই 2D সারফেসে যে কোনো বিন্দুর অবস্থান কিন্তু আমি চাইলে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বলে দিতে পারবো। শুধু আমাকে দুইটা ইনফরমেশন দিতে হবে, জাস্ট দুইটা ইনফরমেশন দিতে হবে, সে এক্স অক্ষ বরাবর কত দূর গেলে তাকে পাওয়া যাবে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূর গেলে তাকে পাওয়া যাবে। এই দুইটা ইনফরমেশন যদি যাও আমি এক্সাক্ট ওই বিন্দুটা খুঁজে বের করতে পারবো। সো এটা ছিল একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এই একই বিন্দুর কাছে চাইলে আমি কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেও যাইতে পারবো, ঠিক আছে। সো আমি এখানে একটা এক্সাম্পল দিই, যে মনে করো যে আমরা যদি বলি আমাদের কারেন্সি বা টাকা, ঠিক আছে, এই টাকার কাজ কিন্তু একটাই। টাকার কাজটা কি, টাকার কাজটা হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই টাকাকে, এই টাকার মূল্যটাকে দিয়ে আমরা ক্রয় করব, ঠিক আছে। কিন্তু এখন যদি কথা হয় যে টাকা কি আসলে শুধুমাত্র মানে আমাদের বাংলাদেশে যেটা আমরা ইউজ করি যেটা টাকা,
ওই টাকাই আছে নাকি আরো যে কোনো দেশের বিভিন্ন কারেন্সি আছে? ধরো বাংলাদেশি টাকাও আছে, আবার ডলারও আছে, আমেরিকান ডলারও আছে, ঠিক আছে, ইউএস ডলারও আছে। সো এই দুইটা জিনিসের কাজ কিন্তু আলটিমেটলি একই, ঠিক না? কিন্তু এই দুইটা জিনিস তো সেম জিনিস না, ঠিক আছে? এই দুইটা জিনিসের কাজ একই, বাট এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস না। সেম একইভাবে আমাদের একটা বিন্দু বা যে কোনো একটা, ধরো কোনো একটা মানুষ আছে বা যে কোনো একটা বিন্দু আছে, যে কোনো কিছুর অবস্থান যখন আমি নির্ণয় করতে চাই, তখন কিন্তু আমি নট নেসেসারি যে আমি আয়তাকারে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ওই বিন্দুর অবস্থান নির্ণয় করবো। আমি কিন্তু অন্য অনেকভাবেই ওই একই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি, ঠিক আছে? সেম একইভাবে যেমন আমাদের মুদ্রার মধ্যে অনেক ধরনের মুদ্রা আছে, টাকা আছে, ডলার আছে, রুপি আছে, বিভিন্ন কিছু আছে। সেম একইভাবে আমরা কি করতে পারবো, একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য কিন্তু নিতে পারি। একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা মাত্র পড়লাম, সেটা হচ্ছে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নামে একটা ব্যবস্থা পড়ব, ঠিক আছে? সো এবার আসো পোলারটা একটু দেখি আমরা। পোলারের স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কিভাবে আমি একটা বিন্দুর অবস্থানটা নির্ণয় করব। আমার কাজ কিন্তু একই, যে আমি বিন্দুর অবস্থান জানতে চাই, কিন্তু আমি ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করব। ওই বিন্দুর কাছে আমি একটু ভিন্নভাবে যাব, ঠিক আছে? সো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কিভাবে কাজটা করি চলো দেখা যাক। তার আগে একটা বেসিকের কথা বলি। ধরো তুমি একটা বিন্দু, আমাদের ধরো যে খাতাটার উপর তুমি লিখতেছো, এই খাতাটা কিন্তু 2D, কারণ তার একটা দৈর্ঘ্য আছে, তার একটা প্রস্থ আছে, তার কিন্তু কোনো উচ্চতা নাই, যদি পেজটার কথা চিন্তা করি। সো যদি তুমি 2D তে কোনো কিছুর অবস্থান পেতে চাও, তাহলে তোমাকে অ্যাটলিস্ট দুইটা ইনফরমেশন দিতে হবে, মিনিমাম দুইটা ইনফরমেশন দিতে হবে। যদি তুমি 3D তে, ঠিক আছে, যে ধরো গাছের মধ্যে একটা আম আছে, তুমি চাচ্ছ যে এই আমটা আসলে, আমের প্লেসটা তুমি কাউকে বলবা যে আমটা আসলে ঠিক কোন জায়গায় আছে, তো তোমাকে অ্যাটলিস্ট তিনটা ইনফরমেশন দিতে হবে। তিনটা ইনফরমেশন ছাড়া তুমি কখনোই আমের কাছে যাইতে পারবে না, ঠিক আছে? তার মানে যদি আমার স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি 2D তে কল্পনা করি, তাহলে মিনিমাম দুইটা ইনফরমেশন দিলে আমি যে কোনো বিন্দুর অবস্থান কিন্তু বলে দিতে পারবো সে আসলে কোথায় আছে। আর যদি স্থানাঙ্ক ব্যবস্থাটা আমি 3D তে কল্পনা করি, তাহলে মিনিমাম কয়টা ইনফরমেশন দিতে হবে আমাকে? তিনটা ইনফরমেশন দিতে হবে। সো এখন আমরা ডিফারেন্ট দুইটা ইনফরমেশনের সাহায্যে বিন্দুর অবস্থানগুলো বের করব, একটু ডিফারেন্ট ওয়েতে। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মতো না, বাট যেহেতু আমরা এখনো 2D নিয়ে কথা বলতেছি, তার মানে কি দুইটা ইনফরমেশন দিলেই আমাদের চলবে। বাট সেই দুইটা ইনফরমেশন আসলে কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। সো ধরো আগের মতোই আমি এই বিন্দুটার অবস্থান, ধরো এখানে আমার সেই গুপ্তধনটা আছে, আমি এই বিন্দুর অবস্থান জানতে চাচ্ছি। সো এখন তো আমি আর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নাই, আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছি। সো এখন কাউকে আমার বলতে হবে যে গুপ্তধনটা আসলে কোথায় আছে। সো এই ইনফরমেশনটা আমাকে কাউকে দিতে হবে। সো এখন আর আমি আর এক্স অক্ষ বরাবর পথ অতিক্রম করবো না এবং ওয়াই অক্ষ বরাবর কি পথ অতিক্রম করবো না। এখন আমি একটু ডিফারেন্ট ভাবে এই একই বিন্দুর কাছে আমি যাব। সো এখন আমি বললাম যে তাকে তুমি একটা কাজ করো, তুমি দুইভাবে বলতে পারি। যে তুমি প্রথমে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি 45 ডিগ্রি পরিমাণ ঘুরো, তুমি যেখানে দাঁড়ায় আছো সেখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে মুভ করো। তো সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো। তো সে ধরো এখন এই জায়গায় আছে। তো সে সোজা না গিয়ে আমি তাকে বললাম যে তুমি 45 ডিগ্রি ঘুরো, ঠিক আছে? ঘুরার পর এরপর আমি তাকে বললাম, তো তার মানে সে কি পরিমাণ ঘুরলো, থিটা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ঘুরলো, তাকে আমি একটা থিটা দিছি। তারপরে বললাম যে এইবার 45 ডিগ্রি ঘুরছো, তো এবার 45 ডিগ্রি ঘুরে এবার তুমি 1 মিটার দূরত্ব অতিক্রম করো। তাহলে সে 45 ডিগ্রি ঘুরলো, তারপরে সে এখান থেকে 1 মিটার গেল। তাহলে কিন্তু সে এই বিন্দুর কাছে চলে গেল, ঠিক না? সে কিন্তু এবার এই গুপ্তধনের কাছে চলে গেল। তার মানে আমাকে কয়টা ইনফরমেশন দিতে হয়েছে? দুইটা ইনফরমেশন। কি কি ইনফরমেশন দিতে হয়েছে? একটা হচ্ছে আমি মূল বিন্দু থেকে কি পরিমাণ ঘুরলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবো। আমি যেটাকে বলতেছি গুপ্তধন, তার মানে সেই বিন্দুর অবস্থানটা আমার জানা দরকার। সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য আমাকে আসলে মূল বিন্দু থেকে কি পরিমাণ ঘুরতে হবে। সো একটা হচ্ছে সেই থিটার মান, আরেকটা হচ্ছে ঠিক ঘুরে আমি ঠিক কত দূর দূরে যাব। আমি তো ঘুরবো, ঠিক আছে, ঘুরার পরে আমি ঠিক ওই অ্যাঙ্গেল করে ঠিক কি পরিমাণ দূরত্ব অতিক্রম করব। সো সেটাকে বলতেছি আমরা মূল বিন্দু থেকে দূরত্বকে আমরা বলতেছি আর। মূল বিন্দু থেকে দূরত্ব, এটাকে বলতেছি আমরা আর। ওকে, মূল বিন্দু থেকে দূরত্ব।
তার মানে আমি কোন দুইটা ইনফরমেশন দিলাম, একটা হচ্ছে মূল বিন্দু থেকে তুমি কি পরিমাণ ঘুরবা, আর একটা হচ্ছে মূল বিন্দু থেকে তুমি ঘোরার পর তুমি ঠিক কতটুক দূরত্ব অতিক্রম করবা মূল বিন্দু থেকে। সো এই দুইটা ইনফরমেশন যখন দিলাম তখন এই বিন্দুর পরিচয়টা তখন কি হয়ে গেল, আর কমা থিটা। ঠিক আছে, তার মানে এখন এই বিন্দুটাকে আমি কিন্তু চিনতে পারবো। যখন আমাকে কেউ বলবে আর কমা থিটা বিন্দুটা কোনটা, তখন কিন্তু আমি বলে দিব আর কমা থিটা হচ্ছে এই বিন্দুটা, ঠিক না? সো এই ছিল আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ভাইয়া বিন্দুর অবস্থান নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, যে হ্যাঁ বললো। ভাইয়া জেড অক্ষের ক্ষেত্রে কি এটা কাজ করবে মানে থিটাটা? হ্যাঁ, জেড অক্ষের ক্ষেত্রে যেটা কাজ করবে, তার সাথে আরো একটা আমি যেটা বললাম, যদি জেড অক্ষ চলে আসে বা আমাদের যদি 3D হয়ে যায় জিনিসটা, 3D হয়ে গেলে তখন তো আমাকে তো আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, আরেকটা ইনফরমেশন দিতে হবে এক্সট্রা। এই থিটা থাকবে, এই থিটার সাথে আরেকটা ইনফরমেশন অ্যাড হবে। ঠিক আছে, সো জেড অক্ষের ব্যাপারটা আসলে তোমাদের লেভেলে নাই, সো এই জন্য আমরা ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তোমাদের হচ্ছে 2D তে সব কিছু আর ক্যালকুলেশন সবকিছু। আচ্ছা, সো এইটা হচ্ছে পোলারাইজেশন ব্যবস্থা। তার মানে আমরা একটা দেখলাম যে একটা হচ্ছে যে আমরা এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে আমরা আমাদের নির্দিষ্ট বিন্দুটা খুঁজে পাই। আরেকটা হচ্ছে কি, আমরা মূল বিন্দু থেকে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ঘুরি, ঘুরার পরে আমরা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করি, তাহলেও কিন্তু আমরা কি করতে পারি, ওই একই বিন্দুর কাছে যাইতে পারি। সো এই দুইটা ছিল আমাদের দুইটা টেকনিক। আরো টেকনিক আছে তোমাদের এই পোলার কার্টেসিয়ার বাইরেও আরো টেকনিক আছে, তোমাদের বইয়ে আপাতত এই দুইটা টেকনিক দেওয়া আছে, এই দুইটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তার মানে এই দুইটা টেকনিকের মাধ্যমে তুমি একটা বিন্দুর অবস্থানটা তুমি বলে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস বলো যে কাইন্ড অফ আমি টাকার এটা কেন আনলাম, ধরো এই জিনিসটাকে আমি কিনতে চাচ্ছি, একবার আমি কিনলাম টাকা দিয়ে, আবার এই সেম জিনিসটাকে আমি কিনতে চাচ্ছি। ঠিক আছে, তো ধরো একটা বই, এই বইটা আমি কিনতে যাচ্ছি, বাংলাদেশে কিনলে আমি কি দিয়ে কিনবো, টাকা দিয়ে কিনবো। আবার ধরো এখানে হচ্ছে আমি এই একই বইটাকে কিনতে যাচ্ছি আমেরিকায় কিনবো, আমি কি দিয়ে কিনবো, ডলার দিয়ে কিনবো। তার মানে তুমি যখন একই কাজ করবা একই টাইপের জিনিস দিয়ে, তখন অবশ্যই মনে রাখবা ওই জিনিসগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে। সো ডলার আর টাকার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে। তো তোমরা বলতে পারবা $1 ইজ ইকুয়াল টু কত টাকা? 82। 84 পয়েন্ট সামথিং। 82, 85, ধরো 85 ধরলাম, ধরে নিলাম। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইলো, আমি ডলার আর টাকার মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, কারণ তাদের কাজ হচ্ছে একই। যেসব জিনিসের কাজ একই হয় তাদের মধ্যে 100% সম্পর্ক থাকবেই। সো এখন একটা জিনিস চিন্তা করো, আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কি একই টাইপের কাজই করতেছি না? আমি একটা বিন্দু ঠিক কোথায় আছে সেটাই তো বের করতেছি। তার মানে 100% শিওর থাকো যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি দেখলাম, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা কি আসলে, কিভাবে আমি পোলার থেকে কার্টেসিয়ানে চলে যেতে পারবো। তোমরা মনে আছে ডিগ্রি আর থিটা, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক ছিল, কারণ কি, তারা একই কাজ করতেছে, তারা ঠিক কোনটাই বের করতেছে, সে কি কি পরিমাণ ঘুরলো সে একই কোণ বের করতেছে, তাই তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু ছিল কি 180 ডিগ্রি। আবার ডলার আর টাকা একই কাজ করতেছে, তার মানে $1 ইজ ইকুয়াল টু 85 টাকা। তার মানে নিশ্চয়ই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এর সাথে আর থিটার একটা সম্পর্ক আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার, এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ওয়াই এর সাথে আর থিটার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থাকা মানেই হচ্ছে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোনো কিছুকে পোলারে নিয়ে যেতে পারবো, পোলার থেকে কি করতে পারবো, কার্টেসীয়তে নিতে পারবো। জাস্ট লাইক আমরা কি করি, এই যে ডলারকে আমরা টাকায় কনভার্ট করতে পারি, টাকাকে ডলারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সো এখন আমরা দেখবো এই সম্পর্কটাকে কিভাবে নিয়ে আসা যায়, সম্পর্ক ডেরিভেশনটা দেখবো। তারপরে বলতে পারো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের কনসেপ্ট শেষ। মানে এটা ফার্স্ট চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমি কিছুটা শিখ, এজন্য হয়তো আজকে জানি না তোমাদের কেমন লাগতেছে ক্লাসটা। আচ্ছা, এবার আসো আমরা কার্টেসীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা দেখি। সো রিলেশন বিটুইন পোলার এন্ড কার্টেসিয়ান। ঠিক আছে, সো এদের রিলেশনটা একটু আমরা দেখি। সো রিলেশন বের করার জন্য আমার একই বিন্দু লাগবে, সেম বিন্দু নিব, তারপরে আমরা দেখি ওই বিন্দুর মধ্যে কিভাবে রিলেশনটা দাঁড় করানো যায়। ওকে, সো ধরো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি পি, এই বিন্দু হচ্ছে পি বিন্দু। সো যখন আমি বলতেছি কাউকে যে হ্যাঁ পি বিন্দুর অবস্থানটা কি,
সো তখন ধরো এখানে নেহাল হিসাব করছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে। তো নেহাল বলতেছে যে কি হ্যাঁ এই বিন্দুর অবস্থান আমি জানি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এরপর ধরো নুহিনকে জিজ্ঞেস করলাম যে এই বিন্দুর অবস্থান কি, সে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে হিসাব করলো, সে বললো যে কি না ভাই এই বিন্দুর অবস্থান হচ্ছে আর কমা থিটা। ঠিক আছে, সো আমাকে নেহাল হচ্ছে দুইটা ইনফরমেশন দিচ্ছে এক্স আর ওয়াই, যে দুইটা ইনফরমেশন সাপেক্ষে আমি ওই বিন্দুটাকে বের করতে পারি। আর নুহিন আমাকে অন্য দুইটা ইনফরমেশন দিচ্ছে আর আর থিটা, ওই দুইটার সাপেক্ষেও একই বিন্দুকে বের করা যায়। তো এখন আমার কাজ হচ্ছে কি, যেহেতু এক্স আর ওয়াই আর 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 থিটা ওই একই বিন্দুকে নির্দেশ করতেছে, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি? তো সম্পর্কের জন্য আমাদের একটা সিম্পল জিওমেট্রি লাগবে, জিওমেট্রি হেল্প নিতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নিয়ে এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করলাম। ঠিক আছে, এই বিন্দুটাকে কন্টেইন করে আমরা একটা ত্রিভুজ বানাইলাম। তো এটা হচ্ছে কি আমার থিটা, তাই তো? আর এই ডিসটেন্সটুকু তাহলে কি বলতো, এই ডিসটেন্সটুকু হচ্ছে আমার আর। আমরা কি জানি মূল বিন্দু থেকে যে বিন্দুটাকে আমরা খুঁজতে চাচ্ছি ওই বিন্দুর দূরত্বই হচ্ছে আর, পোলার স্থানাঙ্ক সাপেক্ষে। আর আর যদি চিন্তা করো যে এখানে বেসিক্যালি এই ডিসটেন্সটুকু আসলে কত, এটাই হচ্ছে আমার এক্স ভুজ, আর এটাই হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমাদের কোটি। ঠিক আছে, সো এখানে আমি চাচ্ছি এক্স এর সাথে এই আর আর থিটার একটা কানেকশন নিয়ে আসবো, আর ওয়াই এর সাথে এই আর আর থিটার কানেকশন নিয়ে আসবো, আবার আর আর থিটার সাথে এক্স আর ওয়াই এর কানেকশন নিয়ে আসবো, যেমনটা আমরা ওই যে ডলার আর টাকার মধ্যে কানেকশনটা জানি। তো এরকম একটা কানেকশন আমি বের করতে চাচ্ছি। সো এখন আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। সো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। বলতো এই সমকোণী ত্রিভুজের cos থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর বাই ওয়াই, X by Y. ও সরি এক্স বাই x বাই y হবে, X by R. আরে কি x বল, বাই r, x বাই r, ভেরি গুড, x বাই r। আচ্ছা তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি x বাই r হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে r cos থিটা। ঠিক আছে, এইটা এই ইনফরমেশনটুকু আমাদের লাগবে। আমরা একটা সম্পর্ক কিন্তু বের করে ফেলছি, তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা, যদি তোমাকে আর আর থিটা দেওয়া থাকে তাহলে কিন্তু সেখান থেকে তুমি বলে দিতে পারবা আর আর থিটা আসলে যেই বিন্দুটাকে বোঝাচ্ছে, যেই গুপ্তধনটাকে বোঝাচ্ছে, সেই গুপ্তধনের ভুজ কত হবে। আর আর থিটাকে এইভাবে গুণ করলে, আর ইন্টু কস থিটা করলে কি পাবো? ওই বিন্দুর ভুজ পেয়ে যাবো। তার মানে কি আর থিটা থেকে আমি কিন্তু এক্স ওয়াই তে কনভার্ট করা, এক্স এ কনভার্ট করা শিখলাম, এবার আমার ওয়াই তে কনভার্ট করাও শিখতে হবে। ঠিক আছে, সো চলো এবার ওয়াই তে, এবার এই সেম ত্রিভুজের উপর আমি চলো সাইন থিটা অ্যাপ্লাই করি। সো সাইন থিটা যদি আমি অ্যাপ্লাই করি, সাইন থিটা ইকুয়াল টু কি আসবে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার আসতেছে ওয়াই বাই আর। সুতরাং বলতো ওয়াই ইকুয়াল টু কি আসবে? ওয়াই ইকুয়াল টু আসবে আর সাইন থিটা, তাই তো? আর সাইন থিটা, সো এটা হচ্ছে আমার। সো আমি কিন্তু রিলেশন পেয়ে গেছি। সো আমার রিলেশনটা কি দাঁড়াইলো? রিলেশন আমি কিন্তু পেয়ে গেলাম যে আমার যদি আর আর থিটা দেওয়া থাকে, তাহলে এই যে দেখো আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তার মানে কি হয়ে গেল? এক্স বের করে ফেলতে পারলাম, আর ইন্টু কস থিটা, এটা ইজ ইকুয়াল টু হবে আমার এক্স। আবার দেখো আর ইন্টু সাইন থিটা করলে কি পেয়ে যাচ্ছি? ওয়াই পেয়ে যাচ্ছি। তার মানে আমি যখন আমি একটা বিন্দু মূল বিন্দু থেকে ঠিক কতটুকু দূরে আছে এবং ওই বিন্দুটা মূল বিন্দু থেকে ঠিক কি পরিমাণ ঘুরতে হয়েছে, তাকে কি থিটা পরিমাণ ঘুরতে হয়েছে, ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন জানা থাকলে আমি বলে দিতে পারবো যে তার এক্স কত আর তার ওয়াই কত, এই দুইটা ফর্মুলার সাপেক্ষে। সো এটাই ছিল কি, তাহলে এটা হচ্ছে পোলার থেকে কার্টেসিয়ান। পোলার যদি জানা থাকে, পোলার টু কার্টেসিয়ান কার্ট। ঠিক আছে, তো তোমাকে আর আর থিটা যদি দেওয়া থাকে তাহলে তুমি এক্স আর ওয়াই কিভাবে বের করবা, এটা হচ্ছে তার পদ্ধতি। তাহলে পোলার থেকে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বের করার পদ্ধতি হচ্ছে এইটা। এইবার আমরা বের করব কার্টেসিয়ান থেকে। আচ্ছা এবার এটাকে একটু নিচে নেই, যেহেতু আমার ইনফরমেশন গুলো লাগবে। ও মাই গড, এটা চলে আসে। ওকে, সো এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে কার্টেসিয়ানটা লাগবে। সো আমি কার্টেসিয়ানটা ওই দুইটা ইকুয়েশন, যে দুইটা ইকুয়েশন বের করছি ওই দুইটা ইকুয়েশন থেকেও আমি আনতে পারবো, অথবা তোমরা যদি একটু বুদ্ধিমান হও তোমরা আসলে চিত্র দেখেও বলে দিতে পারবা যে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কি হবে। একটা জিনিস খেয়াল করো, আমার কাছে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের আমি কিন্তু ভূমি জানি, আমি কিন্তু লম্ব জানি। তাহলে অতিভুজ হচ্ছে আর, তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু কি? আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার হবে না? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমার আর স্কয়ার হবে, তাই না? সো
সো তোমার যদি এক্স আর ওয়াই জানা থাকে, মানে ভুজ আর কোটি জানা থাকে, তাহলে তুমি কিন্তু চাইলে ভুজ স্কোয়ার যোগ কোটি স্কোয়ার করলে তুমি কিন্তু কি পেয়ে যাবা, মূল বিন্দু থেকে সেই ঠিক কতটুকু দূরে আছে তার দূরত্বটা কিন্তু পেয়ে যাবা। তার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমাকে আমি এক্স আর ওয়াই দিচ্ছি, তার মানে কি দিচ্ছি, কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার তার ইনফরমেশন গুলো দিচ্ছি, কার্টেশিয়ানের ইনফরমেশন গুলো দিচ্ছি। তার মানে এটা হয়ে গেল কার্টেশিয়ান টু পোলার। সো এক্স আর ওয়াই দিলাম, আমি আর বের করলাম, কিন্তু কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কি শুধু আর আছে, আর এর সাথে কিন্তু থিটাও আছে, আমার থিটাও বের করতে হবে না। সো এক্স আর ওয়াই এর মাধ্যমে তুমি থিটা কিভাবে বের করতে পারবে একটু বলো তো দেখি। এখানে তুমি কোন ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করলে তোমার এক্স ওয়াই ও আসবে আবার থিটাও আসবে? tan থিটা। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। টেন থিটা যদি নেই তাহলে কিন্তু আমার ওয়াই আর এক্স আসবে। দেখো অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত নিলে কিন্তু আরও চলে আসবে, কিন্তু আমার তো আর দরকার নাই, কারণ আমি চাচ্ছি এক্স আর ওয়াই এর ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে, আমি এক্স ওয়াই থেকে আমি কিসে যাব, আর আর থিটায় যাব। তার মানে টেন থিটা এদিকে কি হবে, এই দেখো এই ত্রিভুজের মধ্যে যদি তাকাও, লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই বাই এক্স, ভেরি গুড। তার মানে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা চলে আসলো। তার মানে কি ওয়াই দেওয়া থাকলো আমাকে, এক্স দেওয়া থাকলো, আমি কি করতে পারবো, থিটা কিন্তু বের করে ফেলতে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আমাকে কি করলো, ওয়াই দিল এক্স দিল, আমি কিন্তু খুব সহজে থিটা বের করে ফেলতে পারবো, সে আসলে এক্স অ্যাক্সিস থেকে আসলে কি পরিমাণ ঘুরতে হয়েছে তাকে। ঠিক আছে, আচ্ছা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় পোল, সরি এটাকে বলা হয় পোল, এটাকে বলা হয় পোল, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন বা পোলার লাইন। ওকে, ইনিশিয়াল লাইন বা পোলার লাইন। আর এটাকে বলা হয় পাই বাই টু লাইন, পাই বাই টু লাইন। ওকে, তো এগুলো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন। হ্যাঁ, মূল বিন্দুকে পোল বলা হয়। এটা হচ্ছে ওই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি চিন্তা করি, তখন হচ্ছে এই মূল বিন্দুটাকে কি বলবো, আমরা মূল বিন্দুটাকে আমরা বলবো পোল। আর এই এক্স আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিস কে বলা হয় ইনিশিয়াল লাইন, আর ওয়াই অ্যাক্সিস কে বলা হয় পাই বাই টু লাইন। কারণ আসলে দেখো পাই বাই টু পরিমাণে 90 ডিগ্রি ঘুরলেই তো ওয়াই অ্যাক্সিস আসে, তো তখন আর কি এটাকে এই নামে ডাকা হয়। আচ্ছা, সো যদি আমার এক্স আর ওয়াই দেওয়া থাকে, তাহলে আমি ওইখান থেকে খুব সহজে কি করতে পারবো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর বের করে ফেলতে পারবো। আর ওয়াই থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স করলে কি করতে পারবো, আমি থিটাও বের করে ফেলতে পারবো। যদিও থিটা নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, কারণ থিটা বের করতে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়বো। সো ওইটাতে আমি একটু পরে যাচ্ছি যেন তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হয়। তার আগে আমরা চলো যেটা শিখছি সেটা অ্যাপ্লিকেশন সাথে সাথে করি। তো যা শিখছি তা যদি অ্যাপ্লাই করি আমরা খুব ভালো শিখা হবে। তো আমরা এখন কি শিখলাম, পোলার থেকে কার্টেশিয়ানে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখলাম। তো আমি তোমাদের কিছু বিন্দু দিব, যে বিন্দুগুলো আমি দিব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তো তোমাদের কাজ হবে কি, তাদেরকে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথম কথা হচ্ছে বিন্দুগুলা কত বের করা, এবং কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুগুলা আঁকা, ছবি এঁকে দেখা যে আসলে কোথায় পড়তেছে বিন্দুগুলো। ওকে, তো আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, ঠিক আছে? সো দেখো তোমরা এগুলো পারবা কিনা, ফর্মুলা কিন্তু উপরে দেওয়াই আছে, সো ওগুলা দিয়ে আগে করো। সো 2 মাইনাস পাই বাই 6 এটা হচ্ছে তোমার একটা বিন্দু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, তার পরিচয় দেওয়া আছে। এবার আরেকটা বিন্দুর পরিচয় চলো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দিই 4,30 ডিগ্রি, ডিগ্রি তো দেওয়া থাকতে পারে, রেডিয়ানে দেওয়া থাকতে পারে, এটা ডিপেন্ড করে। আবার ধরো আমি যদি বলি 2,225 ডিগ্রি, সো এই বিন্দুগুলোর পরিচয়কে তোমার কিভাবে বলতে হবে, পরিচয়কে তুমি রিপ্রেজেন্ট করবা কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তার পরিচয় কত হবে, ঠিক আছে? তো সেটা আমাকে জানাও। এই যে ফর্মুলা কিন্তু দেওয়া আছে, এই যে 2 এটাই কিন্তু তোমার আর, আর এই যে দেখো থিটা এটাই হচ্ছে তোমার থিটা। সো আর ইন্টু কস থিটা করলে এক্স পেয়ে যাবা, আর ইন্টু সাইন থিটা করলে কি পেয়ে যাবা, ওয়াই পেয়ে যাবা। তো সুন্দর মতো করে ফেলো, করে আমাকে বলো 2, মাইনাস পাই বাই 6 এর পরিবর্তে আমি কত বসাইতে পারি কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর বাকিগুলোর ক্ষেত্রেও বল সবাই। আর তোমাদের ডিফারেন্সিয়েশনের প্রিপারেশন কেমন চলতেছে? ফ্রাইডে তো পরীক্ষা আছে। এই ফ্রাইডেতে পরীক্ষা? হ্যাঁ ইনশাআল্লাহ এই ফ্রাইডেতে, ফ্রাইডে তো না, সরি আমি কি ফ্রাইডের কথা বলছিলাম না, বৃহস্পতিবার বলছিলাম। 3 তারিখে। 3 তারিখ কি বার আসে, বৃহস্পতিবার না? মঙ্গলবার। সরি ভাই, একটু বৃহস্পতিবার, রাইট? জি ভাই, বৃহস্পতিবার। স্যার আচ্ছা ঠিক আছে। ভাইবা কখন হবে? ভাইবা হচ্ছে এক্সাম চলাকালীনই হবে। এক্সাম চলাকালীন আমি যাকে হচ্ছে
মেসেঞ্জারে নক দিব, সে হচ্ছে আসবা জাস্ট 2 মিনিট, রুমে আসবা, আমার সাথে আমাকে বুঝিয়ে দিতে হবে জিনিসগুলো, তারপরে আবার চলে যাবা লিখবা, লেখার জন্য এনাফ টাইম দিব, সমস্যা নেই। আচ্ছা বৃহস্পতিবার তাহলে তোমাদের এক্সাম, আজকে হচ্ছে রবিবার, মাঝখানে মঙ্গলবারে আমি আবার সবগুলো প্রবলেম সলভ, আবার অ্যাডমিশন প্রবলেম গুলো আলোচনা করে দিব, কোনো সমস্যা নাই। সো সো তোমরা এটা একটু ভালোভাবে পড়ো আর কি, ডিফারেন্সিয়েশনটা, আর এই এক্সামটা একটু সিরিয়াসলি দিও, কারণ এটা এমন একটা জিনিস তোমার তোমার ফিজিক্সের লাইফ ইজি করে দিবে ডিফারেন্সিয়েশন পারলে, মানে অনেক জায়গায় তোমার ইজি হয়ে যাবে অনেক কিছু। অনেকের কাছে দেখবা বের করছো, ভেরি গুড। বলো তো প্রথমটা কত হবে? √3 - 1। √3, -1, তাই তো? আচ্ছা তারপর এরপরটা 2√3, 2। 2√3, 2, এরপর একটা তারপর হচ্ছে -√2, -√2, -√2। -√2। আচ্ছা দাঁড়াও একটু দেখি, -√2, -√2 এটা হচ্ছে তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আর 225 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ মনে হয় হয়েছে অঙ্কটা। আর 2√3 মানে হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্ট মিলছে, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, মাইনাস কোণ মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, আর 2, আর √3, -1 এটাও ফোর্থ কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে, তার মানে তোমাদের এই অঙ্ক অ্যান্সারটা হওয়ার কথা। বাকিরা কি একই অ্যান্সার আনতে পারছো? অরিত্র কি অবস্থা? অরিত্র পারছো? না ভাইয়া এখন ওই যে ফর্মুলাটা দেখো, ফর্মুলার মধ্যে বসাও খালি, ঠিক আছে? এই যে আর এর জায়গায় 2 বসাও, আর cos থিটার জায়গায় cos -π/6 বসাও, তো দেখবা এই অ্যান্সার গুলো আসবে। আর আর sin থিটা করো, তাহলে x আর y বের হয়ে যাবে। তো এগুলো হচ্ছে √3 হচ্ছে x, আর -1 হচ্ছে আমার y, ঠিক আছে? স্যার আসছে এগুলো। সেমই, ওকে ঠিক আছে, তার মানে এটাই হইছে। জি এখন তাহলে আমরা কি শিখলাম? পোলার দেওয়া থাকলে পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়া খুবই ইজি, আমরা ওটা শিখলাম। কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা আছে, যদি জিনিসটা সহজ, একদম ভিজুয়ালি জিনিসটা চিন্তা করতে পারলে ইজি। সবার শেষ হোক, তারপরে আমি শুরু করতেছি। কার্টেসীয় থেকে পোলারে যাওয়ার ক্ষেত্রে থিটার জায়গায় একটু ঝামেলা আছে, কোয়াড্রেন্ট নিয়ে একটু ঝামেলা হবে। কোয়াড্রেন্টে একটু ঝামেলা আছে। তবে এটা আবার তুমি যদি ইমাজিন করতে পারো জিনিসটা, তাহলে তুমি বুঝবা যে এটা আসলে কঠিন কিছু না, এটা ঠিকই আছে, সহজ। নুহিনের কি অবস্থা? প্রিপারেশন কেমন চলতেছে? এক্সামটা ভালো করে দিও, তুমি তো আগে এক্সাম ভালো করছো খুব। জামিল কিন্তু আগে একটা খারাপ দিছো এক্সাম, এটা একটু সিরিয়াসলি দিও। আর খাদ্য যত বরাবরই ভালো করো, আকিরা একটু ভালো করার চেষ্টা করে। ওকে সো আই গেস সবার হয়ে গেছে, সবার কি হয়েছে এগুলো? জি স্যার। জামিলের হয়েছে? আমি কি যাব পরের ইয়াতে কাটতেছি তো? কি ভাইয়া যান? ওকে সো আমার মনে হয় সবার হয়েছে। আর অরিত্র কি পারছো কিনা? জি ভাইয়া করছি। থ্যাংক ইউ। সো এবার আসো, এবার একটা তোমাদেরকে একটা দাঁড়াও, একটা কুইজ টাইপের। আমি জিনিসটা আসলে সমস্যাটা কোথায় এটা বোঝানোর জন্য দেই, তো তোমরা বুঝতে পারবো যে আসলে একটা প্রবলেম আছে। যখন আমরা কি বলে এটা, কার্টেসীয় থেকে যখন পোলারে যাইতে যাই, থিটা বের করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে। আচ্ছা ইতিপূর্বে আমি যেটা শিখাইছি, x² যোগ y² r², সো x আর y দিলাম, আর বের করে ফেলতে পারবা। তো পোলারের দুইটা জিনিস বের করা লাগে, একটা আর আর একটা হলো থিটা। আর একটা থিটা ইজ ইকুয়াল টু কি বলছিলাম, tan থিটা ইজ ইকুয়াল টু y/x, এবং থিটা ইজ ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স y/x, এটা বলছিলাম। সো এই ফর্মুলাগুলো দিয়ে ধরো আমি তোমাকে এখন 4টা ম্যাথ করতে দিই। ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থান হচ্ছে 1,1, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট, সো x অ্যাক্সিস বরাবর 1 পরিমাণ আসলো, y অ্যাক্সিস বরাবর 1 পরিমাণ গেল। আচ্ছা এবার ধরো এখানে একটা বিন্দু আছে, এটার অবস্থান ধরো -1,1, আর এইখানে একটা বিন্দু ধরো, এটার অবস্থান কত হবে? থার্ড কোয়াড্রেন্ট, যেহেতু দুইটাই মাইনাস হবে, এক্সও মাইনাস হবে, ওয়াইও মাইনাস হবে, মাইনাস মাইনাস। আর এইটা আসলে কত হইতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু এক্স বরাবর পজিটিভ, ওয়াই বরাবর নিচের দিকে, সো 1,-1, ঠিক আছে? আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে এই 4টা বিন্দুর জন্য পোলার স্থানাঙ্ক অবস্থানটা একটু বের করা। প্রথমে 1,1 এর জন্য কি হবে, আর কত হবে, আর থিটা কত হবে এটা বলবা। -1,1 এর জন্য কত, আর -1,-1 এর জন্য কত, এভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য বের করে আমাকে একটু জানাবা, ঠিক আছে?
এরপর তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে একটা প্রবলেমটা কোথায় হচ্ছে, তারপর প্রবলেমের সলিউশনটা কিভাবে করতে হয় আমরা এই ভিজুয়ালি জিনিসটা দেখবো, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ফর্মুলা হিসেবে মনে না রেখে জিনিসটাকে একটু চিন্তা করবো ভিজুয়ালি। সো 1,1 আমি যদি করি তাহলে এক্স এর মান দেওয়া আছে 1, ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 1, তাহলে আমরা কি জানি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর, তার মানে হচ্ছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, মানে হচ্ছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে হচ্ছে 2। সো 2 কে যদি আমি রুট করি আর স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে √2, তার মানে আর এর মান পেয়ে গেলাম √2। সো এখানে আমি √2 বসাই দিব, √2। সো এখন যদি থিটা বের করি, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই s, সো π/4 নাই তো, তাই তো π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা আসলো, ওকে। এখন এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের যে বিন্দুটা আছে -1,1, এইটার জন্য কিন্তু দেখো r ইজ ইকুয়াল টু কত আসবে, √(-1 স্কয়ার যোগ 1 স্কয়ার), মানে কিন্তু আবারও কি কত আসতেছে, আবার কিন্তু √2ই আসতেছে, ঠিক আছে, √2 আসলো। আচ্ছা এইবার বাকি কাজটুকু তোমাদের জন্য রাখলাম, এইটার থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, আর এইটা এই প্রত্যেকটা থিটা কত ভাই, প্রত্যেকটার জন্য আর এর মান কিন্তু √2ই আসবে, জাস্ট থিটাটা তোমরা বলবা, আর এর মান √2ই আসবে, জাস্ট থিটাটা তোমরা বের করে জানাবা। এই সেকেন্ডটা -π/4। আর ইউ শিওর π/4 সেকেন্ডটা কত আসছে, -π/4 নিচেরটা -π/4। প্লাস, মানে থার্ডটা প্লাস আর ফোর্থটা মাইনাস। আচ্ছা তাহলে -π/4, আবার থার্ডটা কি +π/4, তাই তো, ফোর্থটা কি দাঁড়াইলো -π/4, এটা তো বলতেছো। আচ্ছা জি ভাই। এখন প্রবলেমটা একটু দেখো, আমার বিন্দু হচ্ছে এইটা একটা বিন্দু, চারটা কিন্তু ভিন্ন চারটা বিন্দু, চারটা বিন্দুর অবস্থান কিন্তু ভিন্ন চারটা জায়গায়, ঠিক আছে, চারটা বিন্দুর অবস্থান ভিন্ন চারটা জায়গায়, কিন্তু আমি যখন কার্তেশীয়তে বলতেছি যে তুমি 1,1 বিন্দুতে যাও, হ্যাঁ কারেক্ট, সে 1 পরিমাণ হাঁটলো এই পাশে, আবার 1 পরিমাণ উপরের দিকে উঠলো, সেই বিন্দুর কাছে চলে গেছে, ওকে নো প্রবলেম। যখন পোলারে এই বিন্দুর জন্য কার্তেশীয়তে আসলো, সে আবার কি করলো 1 পরিমাণ আসলো এদিকে, আবার -1 পরিমাণ আসলো, তার মানে কি -1 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর বাম দিকে সরবা, আর তাহলে -1 পর আবার +1, ওয়াই এর মান কোটির মান হচ্ছে +1, তার মানে কি ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে 1 পরিমাণ যাব, হ্যাঁ আমি তো এই বিন্দুর কাছে আসতে পারলাম। এরপর দেখো -1 মানে কি এক্স অ্যাক্সিস বাম দিকে আসলাম, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে কি ওয়াই অ্যাক্সিস এর নিচের দিকে নামলাম, এবারও আমি বিন্দুর কাছে আসতে পারছি, সঠিকভাবে আসতে পারছি। এবার দেখো 1 আমি এক্স অ্যাক্সিস এর ডান দিকে এক ঘর আসলাম, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে ওয়াই অ্যাক্সিস নিচের দিকে -1 পরিমাণ ঘর গেলাম, আমি কিন্তু এই বিন্দুটা পাইলাম। সো আমি কার্তেশীয় ব্যবস্থায় চারটা বিন্দুকে কিন্তু ভিন্ন চারটা বিন্দুকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি সুন্দরভাবে, পারফেক্টলি। এখন যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসলাম, ঝামেলা কইতেছে, দেখো প্রথম বিন্দুটার দিকে চিন্তা করো, √2, হ্যাঁ √2 এর একটা লাঠি কল্পনা করতেছি, √2 এর লাঠিটাকে কি পরিমাণ ঘুরাচ্ছি, π/4 পরিমাণ ঘুরাচ্ছি, π/4 পরিমাণ এই যে ঘুরাইলাম, এই যে √2 এর লাঠি এই বিন্দুটাকে নির্দেশ করতেছে, হ্যাঁ ওকে পারফেক্ট হয়ে গেল। আমি যে বিন্দুটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা 1,1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওই একই বিন্দুটাকে কি করতেছি √2, π/4 দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলাম। আমার অ্যাজাম্পশন বা অনুমান কিন্তু সঠিক হইলো, এখানে আমি কিন্তু যে পরিমাণ ঘুরলাম অ্যাঙ্গেলে ওই বিন্দুর কাছে যাইতে পারছি। আচ্ছা এখন ধরো থার্ড কোয়াড্রেন্টের যে এই যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দুটা নিয়ে আমি এবার ইন্টারেস্টেড কথা বলার, এই বিন্দুটার কথা এবার একটু চিন্তা করো, এই বিন্দুর জন্য আমার লাঠির দৈর্ঘ্য কতটুকু হবে, লাঠির দৈর্ঘ্য হবে √2, ওকে √2 পরিমাণ একটা লাঠি নিলাম, √2 পরিমাণ লাঠিকে সে কি বলতেছে π/4 পরিমাণ ঘুরাইতে, কিন্তু একটু চিন্তা করে দেখো π/4 পরিমাণ ঘুরাইলে তো ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুর কাছে চলে যাচ্ছি না, আমি তো ফার্স্ট কোয়াড্রেন্টের এই বিন্দুর কাছে চলে যাচ্ছি, আমি তো আমার টার্গেট ছিল থার্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর কাছে আসা, আমি তো আসতে পারলাম না, তাই তো, তার মানে এখানে একটা সমস্যা হয়ে গেল। আবার চিন্তা করে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর পরিচয় ও বলতেছে √2, -π/4, আবার ফোর্থ কোয়াড্রেন্টের এই বিন্দুর পরিচয় বলতেছে √2, -π/4, দুইটা তো একই সাথে একই মানুষের পরিচয় হইতে পারে না, হয় ফোর্থ কোয়াড্রেন্টের পরিচয় ঠিক আছে, এর পরিচয়ে ঝামেলা আছে, যেমনটা ছিল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের যে বিন্দুটার পোলার এক্সচেঞ্জ ব্যবস্থা বের করছি সেই পরিচয় কিন্তু ঠিক ছিল, বাট থার্ড কোয়াড্রেন্টের বিন্দুর পরিচয় কিন্তু
বের করার ক্ষেত্রে আমরা একটা ভুল করে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন এটা সমাধান কি? এটা সমাধানটা হচ্ছে যখন আমি দেখবো আমার, আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা যখন একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখো -1,1, তখন কি তোমরা বুঝতে পারো যে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে? তোমরা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এটা খুব সহজে পারো কিনা বলো তো? -1,1 এইটাকে দেখে কি বোঝা যায় যে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে? বোঝা যায়। জি স্যার। বোঝা যায় ইজিলি। আর যদি -1,1 থাকে তাহলে এটা দিয়েও কিন্তু বোঝা যায় যে বিন্দুটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তাই না? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা আমি একটু জিনিসটা বলি যে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা বিন্দুর ভুজও প্লাস হবে, কোটিও প্লাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুগুলোর ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস। থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দু তার ভুজও মাইনাস, কোটিও মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টের যে বিন্দুগুলো হবে তার ভুজ হবে প্লাস, কোটি হবে কি মাইনাস। সো এই যে প্লাস মাইনাস এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিন্দুটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা এখন দেখো, ধরো আমি থার্ড কোয়াড্রেন্টের যে বিন্দুটা আছে যে -1,1 এই বিন্দুটার অবস্থান যেহেতু আমার ভুল হয়েছে, তাহলে চলো আমি এটাকে ভুলটাকে একটু শুধরাই। তো ভুলটাকে এইভাবে শুধরাবো, ভুলটা কোথায় হয়েছে? থিটার মান বের করায় কিন্তু ভুল হয়েছে। তো আমি একটা কাজ করি, তোমরা যদি চিন্তা করো যে থার্ড কোয়াড্রেন্টের বিন্দুটার কাছে আসার জন্য আসলে ঠিক আমাকে কি পরিমাণ ঘুরতে হচ্ছে, আমি কিন্তু পাই পরিমাণ ঘুরছি, তাই না? দেখো তো 180 পরিমাণ আমাকে ডিগ্রি ঘুরতে হবে বা পাই রেডিয়ান ঘুরতে হবে। ঘুরার পরে তারপরে আরো কিছু দূর ঘুরলে তখন আমার এই বিন্দুতে আমি আসতে পারবো। সে এই যে আরো কিছু দূর ঘুরা, এই আরো কিছু দূর ঘুরাটা বেসিক্যালি হচ্ছে কত? এই সেম অ্যাঙ্গেল। দেখো এটা বিপ্রদীপ কোণ না, এরা বিপ্রদীপ কোণ, তার মানে এইটাও কিন্তু π/4ই হবে। এই অ্যাঙ্গেলটুকু π/4। তার আগে আমি আরো ঘুরছি কত? 180 ডিগ্রি ঘুরছি, ঠিক আছে? তার মানে যখনই তুমি থার্ড কোয়াড্রেন্টের কোনো বিন্দুর অবস্থান বের করতে যাবা তখন তোমার যে অ্যাঙ্গেলটা বের হবে তার সাথে, হ্যাঁ বলো, তাহলে কি 5π/4 হবে? বলো। হ্যাঁ, π/4 এর সাথে একটা পাই যোগ করে দিবা। তাহলে π/4 এর সাথে যদি একটা পাই যোগ করো তোমার অ্যান্সার আসবে 5π/4। তুমি 5π/4 বলতে পারো, আবার তুমি যদি চাইলে পিছন দিক দিয়েও ঘুরে আসতে পারবা, সেটাও করা সম্ভব। তবে আপাতত একটাই আমরা মনে রাখি, একটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? তার মানে যখন আমার থার্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দু হবে সেই বিন্দুর কাছে আসার জন্য আমি যেটা করব, যেই অ্যাঙ্গেলটুকু বের হবে সেটা তো ঠিকই আছে, তার সাথে আমি আরেকটা এক্সট্রা কি কাজ করব, আমি পাই অ্যাড করে দিব। তাহলে কি হবে, আমি থার্ড কোয়াড্রেন্ট বিন্দুটাকে আমি সঠিকভাবে বের করতে পারলাম। এখন ধরো এবার ধরো সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। চলো, সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর মধ্যে কি আসছে? -π/4 আসছে। কিন্তু তোমরা তো ত্রিকোণমিতি পড়ছো, তোমরা ত্রিকোণমিতির অ্যাঙ্গেলটা জানো যে -π/4 মানে কি। এক্স, আমরা ঘড়ির কাঁটার দিক হচ্ছে এই, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এইটা। তখন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরি তখন আমরা সেটাকে বলি প্লাস থিটা। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তখন সেটাকে কি বলি? মাইনাস থিটা। সো -π/4 মানে কি? সেই ঘড়ির কাঁটার দিকে π/4 পরিমাণ ঘুরছে, এই জন্য তাকে রিপ্রেজেন্ট করলাম -π/4 দিয়ে। সো এখন বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টের কোণটা তো আসলে -π/4 এ নাই। -π/4 তো বেসিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলকে বোঝায়, তাই না? তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের এই বিন্দুর অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি তোমরা একটু চিন্তা করো, আমরা বেসিক্যালি পাই পরিমাণ বা 180 ডিগ্রি পরিমাণ কিন্তু ঘুরছি এখানে। দেখো 180 ডিগ্রি পরিমাণ কিন্তু ঘুরলাম, তারপরে আবার π/4 পরিমাণ পিছনের দিকে গেলাম, π/4, ঠিক আছে? 180 ডিগ্রি পরিমাণ ঘুরবো, তারপরে আবার π/4 পরিমাণ, π/4 বা 45 ডিগ্রি যদি আবার পিছনের দিকে ফেরত যাই, তাহলেই কিন্তু আমি আমার এই বিন্দুটাকে খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ যেটা হবে, যখনই তোমার সেকেন্ড, আমি জিনিসটাকে একটা ছক করে দিব তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। যখনই তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দু বের করতে হবে তখন তুমি যেটা করবা, যে ফার্স্ট যে অ্যাকচুয়াল যে কোণটা আছে পাই থেকে সেই কোণটা বিয়োগ দিবা। তাহলে এইখানে আমরা থার্ড কোয়াড্রেন্টে কি করছি, পাই থেকে যোগ দিলে আমি এই বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে আসতে পারছি। আর সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুর জন্য কি হবে, এই যে π/4 আছে তার সাথে একটা যদি আমি পাই দেই, তাহলে পাই মাইনাস π/4 হবে তার অ্যান্সার। আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণ যেটা, সেটা -π/4ই হবে তার অ্যান্সার, ঠিক আছে? সো এই ছিল টোটাল আলোচনা। এখন জিনিসটাকে আমি চলো একটু ব্রিফ করি। বিভিন্ন চতুর্ভাগে থিটার মান নির্ণয়ের এই টোটাল আইডিয়াটুকু একটা বক্স করে দেই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা স্যার, ফোর্থ কোয়াড্রেন্টে কি 2π মাইনাস হবে? হ্যাঁ 2π করতে পারো,
কিন্তু আমরা চেষ্টা করব যে ছোট কোণ দিয়ে যেন রিপ্রেজেন্ট করতে পারি, এই জন্য আমরা 2 পাই মাইনাস, দাঁড়াও আমি যাচ্ছি আবার ওইখানে, ওই যেটা আমি বলছিলাম থার্ড কোয়াড্রেন্টটাকে তুমি কি করতে পারো, মাইনাস পাই আবার ইয়া করতে পারো না, মাইনাস পাই থেকে কোনো কিছু, সরি কি হয়ে গেল, আচ্ছা এবার আসি এখানে আসো। ধরো এই ফোর্থ কোয়াড্রেন্টের এই বিন্দুটা তুমি চাইলে এইভাবে বলতে পারো না, সবকিছু মুছে দেই, ধরো আর কিছু নাই, ধরো আমি চাইলে এভাবে বলতে পারি না, আমি 2 পাই পরিমাণ ঘুরলাম, এই যে 360 ডিগ্রি ঘুরলাম, তারপর আমি পিছনের দিকে আসলাম পাই বাই 4, তাহলে কিন্তু এই বিন্দুটা অবস্থানটা হইলো। অথবা তুমি ওই যে নেগেটিভ ঘড়ির কাঁটার দিকের হিসাবে যদি চিন্তা করো, ডিরেক্ট মাইনাস পাই বাই 4 বললেও তোমার অ্যান্সারটা হবে, ঠিক আছে, দুইভাবে বলতে পারো। আচ্ছা এবার চলো আমরা একটু দেখাই টোটাল জিনিসটাকে, আইডিয়াটাকে। এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে আমাদের, বিশেষ করে এমসিকিউতে খুব কাজে লাগে। আমার হচ্ছে 4টা ঘর লাগবে। ঠিক আছে, সো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এইটা বুঝবো, তারপরে আমরা ডিসটেন্সের ফর্মুলাটা তোমরা 9-10 এ দেখছো, ওইটা দেখবো, এরপরে এই চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করবো, তাহলে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা হচ্ছে, 3.2 থেকে কিন্তু তোমরা ক্লাস পাবো না, 3.2 থেকে কিন্তু ভিডিও আছে এর মধ্যে, ইউটিউবের মধ্যে। সো 3.2 থেকে 3.4 পর্যন্ত তোমাদের নিজ দায়িত্বে শেষ করতে হবে, যেহেতু তোমরা ওই ক্লাসগুলো ওই সময় তোমরা পড়ো নাই, তোমরা ছিল না, নিজ দায়িত্বে শেষ করে নিবা। 3.5 থেকে আমি ক্যালকুলাসের পর আমি 3.5 থেকে শুরু করবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু 3.4 পর্যন্ত নিজ দায়িত্বে দেখে নিও, ভিডিওগুলো ইউটিউবে আছে, প্লে লিস্টটা না পাইলে আমাকে বলো, মেসেজ দিও, সবগুলো মিলে একটা ক্লাস নিতেন, ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ এটা করতে পারি যে তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা 3.2, 3.3, 3.4 এই 3টা চ্যাপ্টারের ভিডিওটা একটু দেখলা, প্রবলেম যদি কোনো কিছু হয় তো আমি একটা ক্লাস নিয়ে নিলাম, যে টোটাল জিনিসটা একটু রিভিউ হয়ে গেল, এটা করতে পারি চাইলে। বাট ওই যে ইন্ডিভিজুয়ালি আবার আলাদা আলাদা ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা এবার আসো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি চিন্তা করি, তখন সেটা দেখতে কেমন হবে, x, y আকৃতির হবে, তাই না, এক্সও পজিটিভ হবে, ওয়াইও পজিটিভ হবে। আচ্ছা বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টটা আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখতে কেমন হবে? বলতে পারবো না? -xy। ভেরি গুড, আমরা এখন বিভিন্ন চতুর্ভাগে থিটাটা দেখব, থিটাটা। সো সেকেন্ড কোয়াড্রেন্ট হবে -x আর y, কারণ এক্সটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট যাইতে হলে তো তোমার এক্স অ্যাক্সিসের পিছন দিকে যাইতে হবে। আচ্ছা এবার থার্ড কোয়াড্রেন্টটা দেখতে কেমন হবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা? -6 -x, -y। ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টটা বলো তো কেমন হবে, x, -y, ঠিক না, এরকমই কিন্তু হবে। এবার আসো, আচ্ছা এখন আমি দেখবো যে এই 4টা কেসের জন্য আমার থিটার মানটা কিরকম হয়, ঠিক আছে। অলওয়েজ মনে রাখবা থিটা বের করার সময় আমি দেখাচ্ছি ফর্মুলা। সো প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে কোনো টেনশনই নাই, থিটা ডাইরেক্ট ফর্মুলা কি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। বাই দাও একটা জিনিস মনে রাখবা, y এর মান x এর মান যাইবা সেখানে সবসময় মডুলাস দিবা, তাহলে কোনো গ্যাঞ্জাম হবে না, সবসময় মডুলাস দিবা। মডুলাস মানে কি, y এর x এর পজিটিভ মানটা নিবা, ঠিক আছে। এখন ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট, যেটা আমি দেখাইছি, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, পাই মাইনাস tan ইনভার্স, ওই যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যেই কোণটা বের করতে সেটাই হবে, কিন্তু সেটাকে কি করতে হবে, পাই মাইনাস ওই কোণটা করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে তুমি তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, তাই না, তার মানে এই যে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা বের হয়ে গেল। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি করতে হবে, দুইটা ওয়ে আছে, একটা করতে পারো পাই প্লাস tan ইনভার্স y বাই x। তাহলে তুমি 180 ডিগ্রির সাথে কিছু একটা যোগ করছো, তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছ। অথবা তুমি যদি বিপরীত দিক থেকে আসো, মানে ঘড়ির কাঁটার দিক থেকে হিসাব করো, তাহলে তুমি নিচের দিক থেকে -পাই পরিমাণ আসলা, তারপরে আবার যোগ করলা কিছু একটা, এইভাবেও করতে পারো, বাট ওইটা আমি করি না, আমি করে অভ্যস্ত না। সো
তাও দেখেন। এখানে কি পরম মান নিতে হবে? আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তুমি দুইভাবে করতে পারো। হ্যাঁ, তুমি পরম মান দিবা। পরম মান কেন নিবা? কারণ আমি চাচ্ছি না কোনো ঝামেলা হোক। আমি তো এখানে পরম মান নিচ্ছি কেন, কারণ হচ্ছে আমি অলরেডি এখানে পরম মান না নিলে যে কাজটা করতাম সেই কাজটা আমি পাই বিয়োগ করতেছি, পাই যোগ করতেছি, এই কাজটা যেহেতু করে ফেলতেছি তাহলে ওইখানে পরম মান নিতে হবে, নাহলে ভুল হবে। আচ্ছা, এবার আসো থিটা ইজ ইকুয়াল টু ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমি কি বলতে পারি? এটা তোমরা এই ফর্মুলাটাই মনে রেখো। আরেকটা আছে 2 পাই মাইনাস, তো ওইটা আমরা মনে না রাখলেও চলবে, এটাই সহজ। টেন ইনভার্স কি হবে? পরম মান অফ মাইনাস, আগে একটা মাইনাস দিবা, তারপরে পরম মান অফ ওয়াই বাই এক্স। ওকে, সো এই হচ্ছে থিটা বের করার ফর্মুলা। আর যখন আর যদি আমি ক্যালকুলেটর বলি ইউজ করব, যে আর বের করার ফর্মুলা, আর হ্যাঁ ক্যালকুলেটর যখন ইউজ করবে তখন তখন মানে তোমরা এমসিকিউ ধরো, এর জন্য আমি তোমাকে তখন এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার আচ্ছা, হ্যাঁ বলতেছি, যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, ধরো তোমাকে বিন্দুটা দিলাম এইটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিন্দু। সো আমি যেটা বলছি সবগুলোকে পরম মান নিয়ে হিসাব করতে, তার মানে তখন তুমি কি করবা? টেন ইনভার্স ওয়াই বাই এক্স না, তাহলে তুমি কিন্তু মাইনাস রুট থ্রি বসাবা না, তুমি সবগুলা প্লাস মান বসাবা, রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান বসাবা। আচ্ছা, টেন ইনভার্স রুট থ্রি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রথম কথা হচ্ছে যে এটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? ফোর্থ কোয়াড্রেন্টের না, তাহলে তুমি মাইনাস 60 ডিগ্রি অ্যান্সারটা বসাই দিবা। জাস্ট তুমি মনে মনে একটা মাইনাস আগে হিসাব করে রাখবা, ওই একটা মাইনাস বসাই দিবা, ঠিক আছে। আর ধরো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তার মানে তোমার কি আসবে? থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল দিত, তাহলে তোমার তোমার অ্যান্সার তো আসছে ক্যালকুলেটরে 60 ডিগ্রি, তাহলে তুমি থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য কি করবে? আরো 180 ডিগ্রি যোগ করে দাও তার সাথে, 240 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। ওকে, এই হচ্ছে এই কথা। বুঝছি। আচ্ছা, এবার যদি আর বের করার কথা আসি, এখন যদি আমার আর বের করা দরকার হয়, আর বের করার দরকার হলে তো কোনো টেনশনই নেই। আর বের করার জন্য সবার জন্য একই সিস্টেম, তোমার এক্স আর ওয়াই দেওয়া আছে, আর বের করবে। আর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ আমরা কি জানি? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো আর এর ফর্মুলা হচ্ছে এই একটাই, আর থিটার ফর্মুলা হচ্ছে এই কয়টা। সো আর এর ফর্মুলার উপরে নেই। এখন আমি তোমাদের কিছু ম্যাথ দিব, ফর্মুলাও দেওয়া থাকবে, তোমরা জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে বসানো। এটা হচ্ছে আর এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের আর এর ফর্মুলা, আর এই নিচেরটা হচ্ছে আমাদের থিটার ফর্মুলা। ওকে, নিচেরটা হচ্ছে থিটা বের করার ফর্মুলা। সো আর কি কথা না বাড়ায় আমি তোমাদের কিছু ম্যাথ দিতেছি। থিওরি মোটামুটি আমাদের থিওরি শেষ। আমার আই গেস আমি যখন প্রথমবার এই ক্লাসটা নিয়েছিলাম 3.1, তখন মনে আরো বেশি থিওরিটিক্যাল পেঁচাল পেঁচাল পারছি অনেক, মানে তখন মানে অনেক ইতিহাস টিতিহাস আনছি। এখন তো আশা করি তোমরা 6-7 মাস হয়ে গেছে, এখন ম্যাথ করাটা বেশি ইম্পর্টেন্ট এই বুঝো, কারণ একদম প্রথম ছিল তো, ফার্স্ট ক্লাস। তো যাই হোক, আজকে থিওরি একটু কম বলছি, বাট ম্যাথ করার জন্য যতটুকু দরকার ইনফরমেশন জানা শেষ। তো এখন আমি তোমাদের কিছু বিন্দু দিচ্ছি, তোমরা এই বিন্দুগুলোকে কি করবা? এই বিন্দুগুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কেমন হবে, কারণ পোলারটাই বেশি স্পেশালি পরীক্ষায় আসে। সো একটা বিন্দু হচ্ছে -4,4, -4,-4, এটা একটা বিন্দু। আর একটা বিন্দু দেই -2,√2, -2, এই যে এই পাশে মার্ক করাগুলো, এগুলো এখনই কিন্তু করতে হবে। আর একটা বিন্দু কি দিব, এগুলো বোর্ডে আসছে আর কি, সবগুলো কম বেশি। চারটা দেই, 3,√3, আর একটা দিলাম -1,√3। তোমার কাছে সবকিছুই আছে, ফর্মুলা সব দেওয়া আছে, জাস্ট ফর্মুলা দেখে দেখে ম্যাথটা করবো, আর কিছুই না, কনসেপ্ট তো আছে। বিন্দুগুলো দেখা যাচ্ছে তো মোবাইলে? ছোট হয়ে গেছে মনে, যাই হোক দ্রুত করো, করার পর অ্যান্সারটা বলো। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। তোমরা অ্যান্সার বললে আমি 1, 2, 3 এর অ্যান্সার গুলো বলবো, বাকিরা সবাই মিলে নেবো। শেষ আজকে আমাদের মোটামুটি থিওরি আলোচনা শেষ। এরপরে জাস্ট যে ফর্মুলাটা বাকি আছে ওই ফর্মুলাটা তোমরা আগে থেকে জানো, দূরত্বের ফর্মুলা। হুম,
তোমরা কেউ এমনিতে এসানকল জ্যামিতি কি করছো? তোমাদের কলেজে করানো হয়েছে কিনা এই চ্যাপ্টারটা? কলেজে তো মনে হয় করানোর কথা। ভাই আমাদের করাইছে। করাইছে? এই তোমাদের কি অনলাইনে ক্লাস হয় এই বিজ্ঞান কলেজে? ভাই হয় কিন্তু করি না। ও আচ্ছা। আচ্ছা, ম্যাথে তোমাদের কি সালাউদ্দিন স্যার আছেন এখনো? জি ভাই আছে। আপনি কিভাবে চিনেন? আমি চিনি হচ্ছে, আমি তো রেজা স্যারের কাছে পড়তাম নরডাম কলেজের। তো রেজা স্যারের বন্ধু ছিল আর কি, উনি প্রচুর ওনার কথা বলতো, ওনার কলেজের বন্ধু আর কি, জি ভাই ওই স্যারটা অনেক একসাথে ভালো। মনে উনি পড়ছে। ম্যাথ ক্লাসও ভালোই পড়ায়, সাথে আইসিটি ক্লাসও করায় ফেসবুক লাইভে আর কি। সালাউদ্দিন স্যার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো তো। স্যার মনে হয় রুয়েটের মেবি। কে সালাউদ্দিন স্যার? ওইটা জানি না, আমি জানতাম যে সালাউদ্দিন স্যার হচ্ছে বন্ধু আর কি, ওনাদের উনি নরওয়েডামের নটরডেম বন্ধু ছিল, থেকে বের এটা হয়েছিল আমি জানতাম। যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, ওই যে রেজা স্যারদের ব্যাচের, সেম ব্যাচের। তোমাদের আরেকটা স্যার আছে না, এই যে সিলোটি একটা স্যার আছে কেমিস্ট্রির, খুব মজা করে, নাম জানি কি, ভুলে গেলাম। বই তো লিখছে কয়েক, নামটা মনে আসতেছে না। হিন্দু? হ্যাঁ, বদিয়া বদিয়া নাম। হ্যাঁ বিমলেন্দু ভৌমিক। হ্যাঁ, বিমলেন্দু 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 ভৌমিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইটাই নামটা আমি ওইটাই। উচ্চারণ করতেই পারি না আরে বাবা, যতবার অনেক আসে। মজা করে ক্লাসের মধ্যে। পড়ানোর চেয়ে অ্যাক্টিংটা ভৌমিক ভৌমিক, ও সবাই ভৌমিক স্যার ডাকতো। আপনাদের প্রিন্সিপাল তোমরা তো স্যার ভাই তো ক্লাস অফলাইনে ক্লাস পাও না ভাই, তোমাদের হচ্ছে প্রথম কোনটা কোনটা? নেহাল স্যার তো ঢাকা প্রিন্সিপাল ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেল। ভাই, ঢাকা কলেজের পোলাপাইন বাচ্চে ভাই। হ্যাঁ, নিহাল স্যার থাকার কারণে যে অবস্থা হইতো আমাদের, মানে, তবে এখন আবার মারামারি বাইরে যাবে কিনা ওইদিকে ওই এলাকায়, এটা হচ্ছে কথা। আমাদের আগে তো প্রচুর ধরো মারামারি হইতো, মানে নিহাল স্যার আসার কারণে আমাদের ওখানে পুরোপুরি মানে অনেক চুপচাপ থাকতো আর কি পোলাপাইন। নেহাল স্যার যে লেভেলের টাইট দিছে, উনি তখন কি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছে না? ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দেখলাম একটা নিউজের মধ্যে। হুম হুম হুম। ভৌমিক স্যারের যদি তোমরা অফলাইনে ক্লাস পাইতা, মানে উনি যেসব অ্যাক্টিং করে, আমাদের মানে একটা ক্লাস পাইছিল হচ্ছে প্রথম ওই কেমিস্ট্রিতে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই ফানেল বা বিভিন্ন পরীক্ষা করার যে যন্ত্রপাতি আছে না, এগুলারে মানে উনি যে দেহের অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করতেছিল, তো বুঝো ব্যাপারটা কি হয়েছে, মানে উল্টা পাল্টা। উনার ক্লাস আর করানোর উনার সময় একটা ইয়া ছিল কি, উনি মানে মানে সারাক্ষণ হাসি পায়, ক্যামেরার সামনে একদম মুখটা মানে আনে আর অ্যাক্টিং করে, আর কি বলবো। অনলাইনে করো? মাঝে মাঝে করি, সব সব ক্লাস করা হয় না। আজ তোমরা ইয়া স্যারের ফিজিক্সের ক্লাসটা করো তো, মোমেন স্যার ফিজিক্সের, উনি অনেক ভালো ক্লাস নেন। ইয়া স্যার, এই ঢাকা কলেজে মোমেন স্যারের ক্লাসটা করো ফিজিক্সের, যদি সম্ভব হয়। আচ্ছা দেখো কি আসছে কিনা দেখো, অ্যান্সার গুলো আসলে বলো, আমরা নেক্সট টপিকে যাই। ভাই একটু মিলাবেন হয়েছে কিনা? বলো 1 নম্বর অ্যান্সার কত বলো, বাকি রে মিলাবে। ভাই আর এর মান ভাই থিটার মান বলবো না আর এর মান দুইটাই বলবো? দুইটাই বলো, দুইটাই বলো। 5.66 আর একটা 260 ডিগ্রি। 5.66 আর একটা হচ্ছে 260 ডিগ্রি।
এবার 2 নম্বর 2√2 250.53 ডিগ্রি। 3 নম্বর root বাকিরা বইলো 11 মিলছে কিনা? root 11 3.22 ডিগ্রি। আর 4 নম্বর 2 আর 63.43। 4 নম্বর কি কি বলতেছো 63.4 ডিগ্রি না ভাই শিওর? 116.57। ও হ্যাঁ, এটাও হইতে পারে 116.57 ডিগ্রি। আচ্ছা এখন বলো বাকিদের কি মিলছে কিনা এই অ্যানসার গুলোর সাথে? 2 নাম্বারটা তোমাদের কি সেম আসছে? √6 দেখো না? তো। আচ্ছা 2 নম্বরে তোমার কি কত আসছে বলো? 2 নম্বরে তোমার 2√2 আসে নাই? আচ্ছা 2 নম্বর কিন্তু আমার মনে হচ্ছে ভুল করছো, নুহিন ভুল করছো। 2 নম্বর তো আমি বলি √6 আমার আসে বলছে। অনেকগুলাই মিলে না। আচ্ছা স্যার আমারও মিলতেছে না ওর সাথে। আমি একটু বলবো। হ্যাঁ বলো তো দেখি। এক নাম্বার হলো 4√2। আচ্ছা একটা কাজ করবো, আমি করি নাকি? ভাই আচ্ছা আপনি করেন আমি তাহলে। আমি মনে করি, আমারটা আমি একটু করি, শুনেন। তোমরা কি মিলাও? হ্যাঁ আমার ওইটাই ভালো হয়। আচ্ছা ভাই বলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো বলো। এক নাম্বার হলো 4√2 আর পরেরটা হলো না না বলো বলো, তুমি বলো পাশে। শুনতেছেন? হ্যালো, হ্যাঁ শুনতেছি। 4√2 এরপরে লিখলাম তো। 5π/4। হ্যাঁ হ্যালো। হ্যালো, 4√2 আর 5π/4 ওকে এরপরে। সেকেন্ড হলো হ্যাঁ শুনতেছি তো। ওকে এরপরে √6 আর 215 ডিগ্রি। থার্ডটা হলো 215 ডিগ্রি ওকে এরপরে। থার্ডটা 2√3 আর সাথে π/6। 2√3 এরপরে π/6 π/6 ওকে এবারে ফোরটা 2 আর 2 সাথে ঠিক আছে 2π/3। 2π/3। আচ্ছা এখন বলো বাকিদের কি মিলছে কিনা ওর সাথে অ্যান্সার? ভাই আমার আচ্ছা মিলছে চলো এবার আমি সবগুলা। করি। ধরো ফার্স্টেরটা কি হবে? ও সবগুলাই মিলছে, তার মানে আমার মনে হচ্ছে ওর অ্যান্সারটা কারেক্ট আছে। ঠিক আছে, সো বাকিরা বলো তো তোমার যদি অ্যান্সার মিলছে কিনা নুহিন বাদে। নুহিনের জন্য আমি একটু দেখি, একটা করে দিই, ও যেটা ভুল হয়েছে এরকম একটা করি। না স্যার মিলেনি। বাকিটা তোমার মিলছে? আচ্ছা না কয়েকটা সো মিলেনি। আর বের করার হ্যাঁ, জন্য মিলছে। আমার মনে হয় না সমস্যা হবে। আর বের করা আরো মিলে নাই, আরো মিলে নাই। আর আচ্ছা মিলছে মানে চলো সবগুলো থিটা করি। মিলেনি। প্রথমে আসো, আচ্ছা সবগুলো করি চলো। প্রথমে আসো -4² যোগ -4², তাহলে কত আসবে? 16 যোগ 16 মানে 32। √32 এর মান কত? √32 5.66। √32 করি 4√2 4√2 5 এটা হইলে হবে, সমস্যা নাই। এবার চলো এটার জন্য অ্যাঙ্গেল বের করি। প্রথম বুঝাই যাচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। আর 4/4 এটা 5π/2 সরি পাই যোগ π/4 হবে। পাই যোগ π/4 মানে 5π/4। হ্যাঁ আর প্রথম অ্যান্সারটা ঠিক আছে। এটা হবে কি দেখো, আমি একটু বিস্তারিত করে দিই। থিটা ইজ ইকুয়াল টু কি হবে? যেহেতু -4 আছে তার বিন্দুটা, তুমি দেখো এই যে এই বিন্দুটা -4 তার মানে কি দাঁড়ালো? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট হইলে কি হবে? একটা পাইকে যোগ করতে হবে। পাই যোগ tan ইনভার্স 4/4। আমি বললাম মডুলাসটা নিব, মানে হচ্ছে -4/4 করো, মানে আলটিমেটলি তো প্লাস হয়ে যাবে। তাইলে বলো tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। সো π/4 সাথে যদি পাই যোগ করি এটা আলটিমেটলি কত হবে? 5π/4। তার মানে জামিল অ্যান্সারটা ঠিক আছে, প্রথম অ্যান্সারটা। এবার চলো এটা একটু মুছি, সেকেন্ডটা করি। আচ্ছা স্যার আমার ওই চলো সেকেন্ডটা মানে করি, খারাপ সেকেন্ডটাতে হয়ে কি আছে দেখি। গেছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমার ওই দিয়ে করছি -π প্লাস ওই সূত্রটা দিয়ে করছি।
না না ওইটা কোনো সমস্যা নাই তো তোমার তো, তাহলে ওইটা নেগেটিভ একটা কোণ আসবে, নেগেটিভ কোণ আসলেই হইলো, মানে অ্যান্সার মিললেই হ্যাঁ হইলো, -3π/4 মানে একই বিন্দুকে বুঝাইতে পারলে হইছে। আমি না ভাই ভুলে ওকে সমস্যা নাই। tan সো এর এটা কত মান আসতেছে দেখো তো 4। হ্যাঁ বলো তুমি কি করছো বলে বলো। মানে ভুলে √6 ব্র্যাকেটের আসতেছে মাঝখানে এখানে 4 আর এর মান, √2 আর বসাইছি। মানে যেখানে x y আলাদা আলাদা ও মান হবে না বুঝতে সেখানে। পারছি। হ্যাঁ সমস্যা নাই। তো এবার আমরা দেখি, আচ্ছা সেকেন্ডটাতে কি আসছে, -2 -√2, তাহলে এটা তো কি করতে হবে, পাই যোগ করতে হবে। সো পাই যোগ পাই প্লাস 10 ইনভার্স কি আসবে y/x, মানে হচ্ছে -√2 ডিভাইডেড বাই মডুলাস অফ -√2 ডিভাইডেড বাই -2। সো কাটাকাটি করলে -1/√2 আসবে। সো -1/√2 এর মানে কত আসে একটু দেখি চলো। সো 10 ইনভার্স, সো -1/√2, 10 ইনভার্স 1/√2 আসবে, 1/√2 -1/√2 1/√2 এর মান কত, আচ্ছা সো আচ্ছা আমার এটা মানে ডিগ্রি রেডিয়ানে চলে আসছে অ্যান্সারটা। সো রেডিয়ানে আসলে এখানে আবার ডিগ্রিতে নিতে হবে। সো ডিগ্রিতে নিতে হলে 215.26 আসে। আচ্ছা সো থার্ডটা তোমাদের কত আসছে 215.26, ঠিক আছে। এইটা এইটা সেকেন্ডটা প্রবাবলি হওয়ার কথা, দেখে তো তাই মনে হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল যদি 180 থেকে বড় হবে তার মানে এটা হওয়ার কথা। আর দেখো এই থার্ড যেটা, থার্ডটা তো মানে বুঝে যাচ্ছে তো আমাদের সবারই হইছে, √3² যোগ √3² মানে 3, মানে 9 আর 3 12, √12 কে কি লেখা যায়, √12 কে লেখা যাবে 4 × 3 মানে 2√3 লেখা যাবে। সো এটা হইছে। আর π/6 যেটা, এটা বুঝেই যাচ্ছে এটা π/6 হবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে 10 ইনভার্স y/x মানে কত, √3 ডিভাইডেড বাই 3, √3 ডিভাইডেড বাই 3 আসতেছে তাই তো। সো √3 ডিভাইডেড বাই 3 করলে 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। সো আমার মনে হচ্ছে তোমাদের বাকি অ্যান্সার গুলো ঠিকই আছে। তো কারো ভুল থাকলে তো বুঝতেই পারতেছো কি কারণে ভুল হয়েছে। অ্যাঙ্গেল বেইজে এই ফর্মুলা অনুযায়ী তোমাদের কিছু ক্যালকুলেশন করার কথা, ওটা হয়তো বা ভুল হয়েছে। আচ্ছা সো এখন চলো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে। আমরা তো ইতিমধ্যে অনেক ধরনের ফাংশন দেখছি, বিভিন্ন ইকুয়েশনও দেখছি, সমীকরণও দেখছি। সো একটা সমীকরণ দেওয়া থাকতে পারে পোলারে, নিতে হবে কার্টেসিয়ানে, অথবা সমীকরণ দেওয়া থাকতে পারে কার্টেসিয়ানে, নিতে হবে কিসে, পোলারে। এই জাতীয় কিছু অঙ্ক থাকতে পারে। তো চলো একটা ম্যাথ দেখাই। সো ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, x² যোগ y² ইজ ইকুয়াল টু a²। সো এইটা আমার ইকুয়েশন। আচ্ছা এই ইকুয়েশনটা কোন ফরম্যাটে দেওয়া আছে বলো তো? পোলার কার্টেসিয়াতে। কিসের পোলার? পোলার হলে তো আর থিটা থাকতো, আর থিটা নাই তো এখানে। সো কার্টেসিয়াতে দেওয়া আছে, ঠিক আছে। তো কার্টেসিয়াতে দেওয়া আছে। এখন আমাকে বলতেছে যে কনভার্ট ইট ইনটু পোলার। আমাকে পোলারে কনভার্ট করতে হবে। সো পোলারে কনভার্ট করতে হলে আমার টার্গেট কি থাকবে, পোলার ইকুয়েশনে এক্স বলতে কিছু থাকতে পারবে না, ওয়াই বলতে কিছু থাকতে পারবে না। তো তাদেরকে আমার রিপ্লেস করে দিতে হবে। মানে আমরা তো আবার এটা জানি না যে এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা তো এটা জানি না যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এটা তো জানি। আবার আমরা এটাও তো জানি x² যোগ y² ইজ ইকুয়াল টু r²। আমাদের তো অঙ্ক তো শেষ। x² যোগ y² হয় তুমি x এর জায়গায় আর cos থিটা বসাও, y এর জায়গায় আর sin থিটা বসাও, একই অ্যান্সার আসবে। অথবা তুমি x² যোগ y² ইজ ইকুয়াল টু কি r² বসা দাও, তাহলে তোমার কি আসবে লেফট হ্যান্ড সাইড। তো তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে, পোলার ইকুয়েশন আসতেছে। পোলার ইকুয়েশন আসতেছে x² y² জায়গায় আমি যদি r বসাই দিই তাহলে কি আসবে, r² ইজ ইকুয়াল টু কি আসবে, r² ইজ ইকুয়াল টু a²। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমার টার্গেট হচ্ছে, আমি দেখো তো এই ইকুয়েশনের মধ্যে কোথাও কি এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই কিন্তু এই ইকুয়েশনে কোথাও নাই। তো এটাই আমার টার্গেট ছিল যে আমি এমন একটা ইকুয়েশন বের করব যে ইকুয়েশনে কোথাও এক্স আর ওয়াই থাকতে পারবে না, ঠিক আছে। তো এখন ধরো আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, তো তোমরা এটা করো তো, এক্স ওয়াই
এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো এইটা তো তোমরা ইজিলি পারবা, তো এটা একটু করে ফেলো দ্রুত। তো তোমার টার্গেট থাকবে এক্স আর ওয়াই থাকতে পারবে না, এটাকে তোমাকে পোলারে কনভার্ট করতে হবে। কনভার্ট করবা কি পোলারে, কার্তেশিয়ান তো দেওয়া আছে, তো পোলারে করলে কি আসবে অ্যান্সার, দ্রুত করো তো এটা। আমার কিন্তু হয়ে গেছে, আমি যদি এই পর্যন্ত রাখি তাও হবে, তাও আমি একটা কাজ করতে পারি, একটা সিম্পলিফিকেশন কিন্তু করতে পারি চাইলে। এটা কাজ করি, এখানে একটা হাফ দেই, এখানে একটা 2 দেই, জোর করে একটা হাফ আনলাম, একটা 2 দিয়ে গুণ দিলাম, কোনো সমস্যা হয় না। তো 2 sin থিটা cos থিটাকে কি লেখা যায়, sin 2 থিটা। আর হাফটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই, হাফটা যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে পরের লাইনে 2 sin থিটা cos থিটা জায়গায় বসিয়ে দেবো sin 2 থিটা, তাহলে r স্কয়ার ইনটু sin 2 থিটা। আর হাফটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এটা হয়ে যাবে 2c স্কয়ার, r স্কয়ার ইনটু sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2c স্কয়ার। সো এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তো দেখো তো, এমন একটা ইকুয়েশন আমি পাইছি যে ইকুয়েশনের মধ্যে x আর y নেই, কিন্তু r আর থিটা, তার মানে কি এটাই হচ্ছে আমার পোলার ইকুয়েশন। সো এই ধরনের কনভার্সন কিন্তু থাকতে পারে। সো এখন আমরা দেখবো পোলার থেকে কেমনে কার্টেসিয়ান আসে, পোলার থেকে কার্টেসিয়ান দেখবো। সো চলো দেখি একটা ম্যাথ দেখি। আচ্ছা ধরো তো, দেখি তোমাদের কার মাথার বুদ্ধি দেখি কেমন। আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা, ঠিক আমাকে বলো তো এটাকে কিভাবে, এমন কিছু একটা আমার করতে হবে যেখানে আমার এক্স আর ওয়াই আসবে, এখানে কার্টেসিয়ানে নিচ্ছে, এটা দেওয়া আছে পোলারে, পোলারের দেওয়া আছে, এখানে নিবো আমি কার্টেসিয়ানে। কার্টেসিয়ানে নিতে এমন কিছু একটা করতে হবে যেন তার মধ্যে এক্স আর ওয়াই থাকে কিন্তু আর আর থিটা না থাকে। কি করা যায় বলো তো, এক্স দিয়ে গুণ দেওয়া যাবে? cos থিটা কোনো আইডিয়া আছে কিনা? আর আর কে ভাঙি, এক্স দিয়ে গুণ দিবা, এক্স দিয়ে। আচ্ছা তোমার তাহলে তোমাদের একজন বললা এক্স দিয়ে গুণ দিব, তাহলে এক্স দিয়ে যদি গুণ দিই এক্স আর ইজ ইকুয়াল টু 2a x cos থিটা, এটা বলতেছো তো। তো আমার লাভ কি হলো, x cos থিটা মানে তো আবার আর, আমি তো চাচ্ছি আর বাদ দিতে, তাহলে আবার আর চলে আসলো। আর এর জায়গায় আচ্ছা এরপর তুমি বলতেছো আর আর কেটে x দিবা, এটাই বাই, তো x ইজ ইকুয়াল টু, আচ্ছা এর জায়গায় x বাই আচ্ছা cos আবার থিটা আরেকটা লেখা বললা যায় কি, না, আর এর জায়গায় যদি আমি কি, x বাই cos আচ্ছা থিটা। আর এর বলতেছো কি হ্যাঁ ঠিক আছে, x বাই cos থিটা যদি নেই, তাইলে তাহলে পরের লাইনে কি আসবে, আর sin থিটা আসবে এখানে নাকি। সো আর cos থিটা আসবে, আর cos থিটাকে তুমি কি লিখতে পারবা, x, তাই তো। হ্যাঁ ভাই, আচ্ছা আমাদের এখানে কি ছিল, আমি আমি একটা জিনিস ভুল করছি, দাঁড়া ওয়েট। এখানে তো cos থিটা ছিল তাই না, 2a cos থিটা ছিল, তাহলে cos থিটার পরিবর্তে কি লেখা যায়, x ইজ ইকুয়াল টু আর cos থিটা, আর cos থিটা ইজ ইকুয়াল টু x বাই r, cos থিটা x বাই r বসানো যায়। তাহলে আর যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসবে, 2a x আসবে। তাহলে r স্কয়ার মানে আবার কি, x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ax। তাহলে এটা কিন্তু হইলো, ঠিক আছে, তার মানে তোমরা কিন্তু পারছো সবাই। অথবা আমি নিজে এই ম্যাথটা যেভাবে করছিলাম সেটা একটু শেয়ার করি, বিভিন্ন ভাবে করা যায়। মানে তোমার টার্গেট হচ্ছে তুমি আর আর থিটাকে উঠে দিবা, তোমার কি দেওয়া ছিল 2a cos থিটা, তো তোমার আর আছে তোমার থিটা আছে, তাহলে উঠাই দিতে হবে। আমি যেটা করছিলাম, আমি উভয় পাশে আর দিয়ে গুণ দিয়ে দিছি, বুঝছো। তাহলে কি আসবে, ওই একই জিনিস কিন্তু ঘুরে ফিরে একই আসবে। তো আর স্কয়ার ইজ ইকুয়াল টু 2a আর cos থিটা, তো একই আসবে। তো আর স্কয়ার মানে কি লেখা যায়, ফর্মুলা অনুযায়ী এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, আর আর cos থিটা মানে কি লেখা যায় ফর্মুলা অনুযায়ী এক্স, 2a x। সো দেখো এখন যে ইকুয়েশন আসছে সেখানে কোথাও কি ইস্যু আছে, মানে আর আর থিটা আছে নাই। তো এটাই হচ্ছে আমার কার্টেসিয়ান একটা ইকুয়েশন, ঠিক আছে। এ কি এখানে ধ্রুবক? তো এখন এখানে এ হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক। আরবিট্রারি কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। ধ্রুবক বাট তার মানে আমি জানি না, ঠিক আছে, তার মানে যে কোনো কিছু আমি বসাইতে পারবো, ইচ্ছামূলক ধ্রুবক, এটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, এবার আসো r into 1 plus cos theta is equal to 2। আচ্ছা দেখি তো এটা তোমরা একটু ট্রাই করো তো, এটা কিভাবে করা যায়। আমিও করি আমার মতো করে, দেখো তোমরা পারো কিনা।
cos থিটাকে চেঞ্জ করতে পারো, অনেকভাবে করতে পারো। দেখো r যোগ r cos থিটা ইজ ইকুয়াল টু 2 আসলো, তারপরে r এর মান বসাই দিই, r ইজ ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ r cos থিটার মান কত আসবে, r cos থিটা ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 2, সুতরাং রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমার কিন্তু অলরেডি ইকুয়েশন চলে আসছে, তারপরে এটাকে সিম্পলিফাই করব, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই 2 মাইনাস এক্স, উভয় পাশে হোল স্কোয়ার করে দিই, তাহলে কি আসবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, তো 2 মাইনাস এক্স, এটা কি লেখা যায় 2 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 2 ইন্টু এক্স, পরে জানি কি লেখা যাবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যোগ 4 মাইনাস 4x, সো এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। তো দেখো এই ইকুয়েশনে কোথাও কিন্তু আর আর থিটা নাই, তার মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি বের করে ফেলতে পারছি, ঠিক আছে। সো গেল আমাদের এই টাইপটাও শেষ। এখন তোমাদের একটা, আচ্ছা বলো তো তোমরা এই ফর্মুলাটা জানো কিনা। ধরো আমাদের কার্টেসিয়ানটা জানো কিনা বলো, কার্টেসিয়ানটা তোমাদের 9 10 এ ছিল, পোলারটা না জানো আর না জানো, কার্টেসিয়ানটা জানার কথা। ধরো আমাদের এইখানে একটা বিন্দু আছে, আবার ধরো এই জায়গায় আমাদের আরেকটা বিন্দু আছে, ঠিক আছে। এই বিন্দুর নাম দিলাম x1 y1 আর এই বিন্দুর নাম দিলাম x2 y2। এই দুইটা বিন্দু আছে না, তো তাদের মাঝখানে ডিসটেন্স তো এইটা। এখন বলতো এই তাদের মাঝখানে আসলে ঠিক কতটুকু জায়গা আছে বা ডিসটেন্সটা কতটুকু, এটা বের করার ফর্মুলা তোমরা জানো কিনা, 9 10 এ শিখছিলাম। এটা যদি জানো তাহলে আজকে বাকি ম্যাথগুলো আমরা দ্রুত করতে পারবো, মানে খুব বেশি সময় নেই, আর আধা ঘন্টা করতে পারবো। সো বলো তো এই ফর্মুলাটা তোমাদের জানা আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মাঝখানে ডিসটেন্স কি হয়? root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. ওকে, সো এটা আসবে হচ্ছে গিয়ে রুট ওভার ভুজ কোনটা, দেখো তো এইটার ভুজ হচ্ছে x1, এটার ভুজ হচ্ছে x2, সো এই ভুজগুলোর পার্থক্য বিয়োগফল মানে কি x2 মাইনাস x1 হোল স্কয়ার যোগ y2 মাইনাস y1 হোল স্কয়ার। সো এটা করলে তুমি কি পাবা, এই যে কোনো জায়গায় দুইটা বিন্দুর মধ্যে ডিসটেন্স কিন্তু বের করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ফর্মুলা। সো আমি ফর্মুলার আজকে প্রমাণটা দেখাইতে পারতেছি না, বাট প্রমাণটা খুব ইজি, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। আমি একটা হিন্টস দিব নাকি তোমাদেরকে, প্রমাণটা এই যে ফর্মুলাটা কিভাবে আসছে, ঠিক আছে, ফর্মুলা তো মুখস্থ করতে পারবা, প্রমাণটা যদি দেখো। আচ্ছা ভালোভাবে যদি খেয়াল করো তাহলে এখন বলো তো, ধরো এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, ওকে। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ না, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা এই সমকোণী ত্রিভুজের ভূমি কত হবে? ভূমি কত হবে বলতে পারবা? ভেরি গুড, কারণ তুমি দেখো এই x2 মানে কি, x2 মানে কিন্তু এইখান থেকে শুরু হইছে একদম এই পয়েন্ট পর্যন্ত, এই ডিসটেন্সটুকু হচ্ছে কিন্তু x2, তাই না? এই পুরোটা হচ্ছে x2। আবার x1 মানে কোনটা দেখো তো, x1 মানে কিন্তু এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ডিসটেন্স x1, তাহলে এই পুরো x2 থেকে যদি আমি x1 টুকু বাদ দিয়ে দিই তাইলে কিন্তু আমি মাঝখানের এই ডিসটেন্সটুকু পাই না। এই মাঝখানের এই ডিসটেন্সটুকুকে কি বলতে পারি আমরা, x2 মাইনাস x1। আচ্ছা এবার বলতো হাইটের দিক দিয়ে যদি চিন্তা করো, x2 এর হাইট কত, x2 এর হাইট কিন্তু পুরো হাইটটা, তাই না? সরি y2, এর পুরোটা হচ্ছে কি y2, এই পুরোটা হচ্ছে y2। আর যখন তুমি চিন্তা করো সি একদম এক্স অ্যাক্সিস থেকে এই সি পিন, এই যে x1 y1 বিন্দুর হাইট কত, এটা হচ্ছে y1, তাই না? এই পুরো হাইট থেকে যদি y1টাকে বাদ দাও তাহলে তুমি এই মাঝখানের হাইটটুকু পাবো না, এই হাইটটুকু কিন্তু বেসিক্যালি y2 মাইনাস y1, তাই না? y2 মাইনাস y1। তাহলে এখন বলো তো এই সমকোণী ত্রিভুজের আমার কি দরকার, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা বের করা দরকার না? অতিভুজ মানে কি, এই সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্যটাই তো বের করা দরকার, যে এই দুইটা বিন্দুর মাঝখানে ডিসটেন্স কত, সেই ডিসটেন্স বের করার জন্য আমি সমকোণী ত্রিভুজের সাহায্য নিলাম। তাহলে সেই ডিসটেন্স ইকুয়াল টু কি হবে, অতিভুজ ইকুয়াল টু কি হবে এবি, তাহলে এবি মানে হচ্ছে এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে ডিসটেন্স হচ্ছে এবি, এবি ইকুয়াল টু কি হবে রুট ওভার, আমরা কি পিথাগোরাস থেকে কি জানি
লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সো লম্ব হচ্ছে y2 মাইনাস y1 স্কোয়ার যোগ x2 মাইনাস x1 স্কোয়ার। সো এটাই হচ্ছে কি ফর্মুলাটা কিভাবে আসছে তার প্রমাণ, ঠিক আছে। সো দেখলাম, আমরা এটাও দেখলাম। এখন চলো ম্যাথ করি। সো কিছু ম্যাথ আছে যে তোমাকে বিন্দুগুলো দিয়ে দিবে, দিয়ে তোমার কাজ হবে যে প্রমাণ করা যে এটা একটা রম্বস কিনা। সো সেটা প্রমাণ করার আগে চলো দেখি তোমরা রম্বস আয়তক্ষেত্র গুলো চিনো কিনা, ঠিক আছে। একটু আমি জানি তোমরা পারো, একটু সহজ কথায় তোমাদের কাছে শুনতে চাই, আয়তক্ষেত্র কোনটা, রম্বস কোনটা, সামান্তরিক কোনটা, বর্গ কোনটা, ঠিক আছে। তো এগুলো যদি বলে ফেলো তাহলে আমাদের একটা টাইপের ম্যাথ গুলো সহজেই পারা যাবে। আচ্ছা রম্বস কোনটা বলতে পারবা? ইয়া বলো দেখি, কারে জিজ্ঞেস করবো? নেহাল বলো রম্বস কোনটা? যে সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান এবং কর্ণদ্বয় সমান নয় তাকে রম্বস বলা হয়। তার মানে হচ্ছে গিয়ে ব্যাপারটা হবে এমন যে, ঠিক আছে, তার মানে হবে কি তার বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, বাহু সমান ও সমান্তরাল। বাট আমি চিনবো কিভাবে এটা আসলে রম্বস? চিনবো হচ্ছে তার কর্ণগুলো কিন্তু অসমান হবে, ঠিক আছে। আর আয়তের ক্ষেত্রে কি, আয়তক্ষেত্র কি আকিদা বলো তো দেখি। স্যার দৈর্ঘ্য প্রস্থ মানে সমান না আর কি, আর কর্ণগুলো সমান আর সমকোণে থাকবে। কর্ণগুলো সমান মানে আয়তক্ষেত্র চিনার উপায় হচ্ছে যে কর্ণগুলো সমান, কর্ণগুলো যদি সমান হয়ে যায় তার মানে কি বুঝবো আমরা, এটা আয়তক্ষেত্র হবে। কারণ দেখো, কারণ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এটা কিন্তু সামান্তরিক ক্ষেত্রে সত্য। তাহলে যখন আমার এই জাতীয় কেস চলে আসবে যে আমি আসলে বুঝতে পারবো না সামান্তরিক না এটা আয়তক্ষেত্র, তখন আমি আবার কি করবো, তার কর্ণের দৈর্ঘ্যটা বের করবো। কর্ণের দৈর্ঘ্য বের করে আমি দেখাই দিব যে না কর্ণ তো সমান না, তার মানে এটা আয়তক্ষেত্র হবে না, এটা সামান্তরিক হবে। আর বর্গ আর রম্বসের মধ্যে একটা কনফিউশন চলে আসবে, তখন আমি কি করব, বর্গের ক্ষেত্রেও কিন্তু কর্ণ সমান হয়, রাইট। সো বর্গের ক্ষেত্রে কর্ণ সমান, তাহলে আমার কনফিউশন দূর হবে কিভাবে, যে তার কর্ণ তো সমান, তার মানে সেটা রম্বস হবে না। আর কর্ণ যদি সমান না হয় তাহলে সেটা রম্বস। সামান্তরিক ক্ষেত্র সেম কথা, কর্ণ যদি সমান না হয়, ঠিক আছে। তো সামান্তরিক ক্ষেত্র সেম কথা, যদি কর্ণ সমান না হয় তাহলে সেটা সামান্তরিক, আর কর্ণ সমান হলে সেটা কি আয়তক্ষেত্র, ঠিক আছে। সো এই বেসিক কিছু কথাবার্তা। এখন আমার মনে হয় তোমাদের ম্যাথ দিলে তোমরা নিজেরাও করতে পারবা। আমি দেখি দু একটা ম্যাথ একটু চুজ করি কোনটা দেওয়া যায়। আচ্ছা আমি একটা ম্যাথ দিচ্ছি, এটাও দেখো। a ইজ ইকুয়াল টু -10, -3, b ইজ ইকুয়াল টু -6, -5, এগুলো কিন্তু তোমার 9-10 ছিল, ঠিক আছে। c ইজ ইকুয়াল টু -10, -7, আর d ইজ ইকুয়াল টু -14, -5। আচ্ছা এই চারটা বিন্দু দেওয়া আছে তোমার কাছে, এখন আমি জানতে চাচ্ছি এটা আসলে কি, মানে এটা এই যে রম্বস আয়তক্ষেত্র সামান্তরিক এটা আসলে কি বোঝাচ্ছে। তো তোমাদের কাজ কি হবে, এ বি দৈর্ঘ্য বের করা, এ আর বি এর ডিসটেন্স বের করা, বিসি বের করা, ঠিক আছে, সিডি বের করা, আবার এডি বের করা, ঠিক আছে। এই চারটা বাহু দৈর্ঘ্য বের করা, তারপরে তুমি মোটামুটি গেস করতে পারবা যে এটা কি হইতে পারে। তারপরে আবার দরকার হইলে এসি কর্ণ বের করা আর বিডি কর্ণ বের করা, ঠিক আছে। যদি তারপরে যদি ডিসিশন দিতে না পারো তখন এসি কর্ণ আর বিডি কর্ণর সাহায্য নিতে হইতে পারে। সো এই ম্যাথটা তোমরা করো, আমি জাস্ট 4 মিনিট সময় দেবো, 3:56 বাজে 4টার মধ্যে শেষ করতে হবে, কারণ নাহলে আমরা আজকে শেষ করতে পারতেছি না, ওদের সময় নাই কেমন আর।
আচ্ছা তোমাদের কার এটা একটা কার সেকেন্ড, রম্বস। এটা একটা রম্বস, হ্যাঁ এক্স্যাক্টলি এটা একটা রম্বস। দেখো তো বাকিদের রম্বস আসে কিনা। আচ্ছা সেকেন্ড পেপারের সিলেবাস ফার্স্ট পেপারের মধ্যে ইনক্লুডেড কার কার কলেজে, আর কোন কোন চ্যাপ্টার গুলো ইনক্লুডেড? আমি আকিদারটা জানি, জামিলেরটা বলতে পারবা? জামিলের সিলেবাসটা তোমাদের কি সেকেন্ড পেপারে কোনো কিছু আছে? ওয়েট, একটু ওয়েট করে আমি দেখি। ওহ, ওকে পরের ম্যাথে মনে হয় যাওয়া লাগবে, আর 3টা ম্যাথ করাইলে মনে হয় হয়ে যাবে। ধরো একটু দেখি কোন কোটি। এটা কি হারাই গেল নাকি? ভাইয়া হ্যাঁ বলো। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে শ্রেণী পরীক্ষা এক হবে, এটাতে সেকেন্ড পেপারে বাস্তব সংখ্যা অসমতা আছে। আর ভাইয়া ইয়াতে ওকে অর্ধবার্ষিক পরীক্ষায় সেকেন্ড পেপারে জটিল সংখ্যা আছে, আর কিছু নেই। ওকে বুঝতে পারলাম। আচ্ছা আমি যদিও এখানে কিন্তু কোনো কোনো কলেজকে ফলো করবো না, ঠিক আছে? এখানে যদি অনেকগুলো কলেজের আছে, আমি কিন্তু কোনো কলেজকে ফলো করা পসিবল না। তারপর জেনে রাখলাম, যদি পসিবল হয় হেল্প করার চেষ্টা করবো। আর আমার একটা সেকেন্ড ইয়ারের ব্যাচ শুরু করতেছি, তো ওইটা যদি শুরু করি তাহলে যদি কোনো চ্যাপ্টারে ইয়া হয় তাহলে ওইটার সাথে তোমাদেরকে দেখি কোনোভাবে মিলে, কারো যদি কোনো, এই জন্য কি জানলাম। তো যাই হোক, এবার আসো আমরা ম্যাথে আসি, ঠিক আছে? আমরা এক টাইপের ম্যাথ হচ্ছে কি তোমাকে এরকম দিতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম কারণ এগুলো আসলে করার খুব বেশি দরকার নেই। তোমাকে দিতে পারে আয়তক্ষেত্র কিনা চেক করতে বলতে পারে, রম্বস কিনা চেক করতে বলতে পারে, এগুলো সামান্তরিক কিনা চেক করতে বলতে পারে। এখন ইম্পর্টেন্ট কিছু ম্যাথে আসি। সো এখন একটা ম্যাথ আমি বলি, স্টেটমেন্টটা দেখো কি বলছে। বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। সো এই একটা ইনফরমেশন দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক, প্রত্যেকটা বৃত্তের একটা কেন্দ্র থাকে, সো কেন্দ্রের স্থানাঙ্ক কত বলছে? কেন্দ্রের স্থানাঙ্ক বলতেছে 5,3। আরেকটা ইনফরমেশন, এর যে জ্যা, এরপরে বলতেছে কি দেখো, ল্যাঙ্গুয়েজটা বোঝা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ বুঝলে ম্যাথ কিছুই না। এর যেই জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তা তার দৈর্ঘ্য বের করতে বলছে। তার দৈর্ঘ্য কত, ঠিক আছে? তো ঘটনাটা একটু চিন্তা করো। একটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? সো এটা একটা বৃত্ত। সো বৃত্তে একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটা ধরলাম ধরলাম যে কেন্দ্রটা হচ্ছে কোথায়, ধরে নাও এখানে। তো কেন্দ্র কত বলছে? 5,3। এখন আবার বলছে বৃত্তের একটা জ্যার কথা বলছে, ধরো একটা জ্যা হচ্ছে এইটা,
কি বলছে বলতো, জ্যা এর সমদ্বিখণ্ডিত মানে কোন বিন্দুতে জ্যাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, 3,2 বিন্দু। তাহলে এই জ্যার একটা মধ্যবিন্দুকে সিলেক্ট করলাম, এই মধ্যবিন্দু হচ্ছে ধরো এটা হচ্ছে কত 3,2 বিন্দু। তার মানে এই 3,2 বিন্দুতে এই জ্যাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা বলো তো তোমরা এই উপপাদ্যটা শিখছো কিনা, কেন্দ্র থেকে জ্যার উপর যে লম্বটা হয় সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে কিনা, এরকম একটা উপপাদ্য ছিল না? জি স্যার। তার মানে এই কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে বেসিক্যালি এই লম্বটা যে বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে 3,2 বিন্দু। তাহলে আমি আঁকলাম। এখন চলো এই জ্যার এই মাথা থেকে কেন্দ্রটাকে যোগ করি। আচ্ছা তাহলে যেটা পাইলাম সেটাই কি আমার ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কত দেওয়া আছে কোশ্চেনে বলো তো? ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5। সো এই ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে বলো তো আমি লম্ব বের করতে পারবো কিনা? লম্ব বের করতে পারবা? লম্বটা বের করো তো দ্রুত। ধরো এটা হচ্ছে আমার এবি জ্যা, যে এবি জ্যার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি জানি, আবার এটাও জানি যে কেন্দ্র থেকে এটা একটা লম্ব হবে ওই জ্যার উপর, আর এটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজটার কত আসছে √5 ভেরি গুড। তো √5 চলে আসছে লম্ব। তাহলে এবার বলো তো এই যে জ্যার অর্ধেক ডিসটেন্সটা কত হবে সমকোণী ত্রিভুজের? যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, সো 5 স্কয়ার ইজ ইকুয়াল টু হবে কি লম্ব স্কয়ার, এই ভূমিটা ধরো আমি জানি না, এটাকে ধরো আমি নাম দিলাম x, তাহলে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার যোগ লম্ব স্কয়ার কত আসবে √5 স্কয়ার মানে হচ্ছে 5। সুতরাং 25 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার, x ইজ ইকুয়াল তাহলে 20, 25 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 20। সো 20 ইজ ইকুয়াল টু x স্কয়ার, সুতরাং x ইজ ইকুয়াল টু কত হচ্ছে √20 হচ্ছে, তাই তো? √20 কে লেখা যায় 2√5 লেখা যায় 2√5। আচ্ছা এখন বলো তো টোটাল জ্যার দৈর্ঘ্য তাহলে কত হবে? এটা তো যে ডিসটেন্সটুকু পাইলাম সেটা কিন্তু জ্যার অর্ধেক, সুতরাং জ্যার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হবে 4√5। খুবই সহজ না? সো এই আমাদের জ্যামিতিটা কিন্তু আগের চেয়ে কিছুটা এনজয়েবল হয়েছে, তাই না? তোমরা কি একমত কিনা? আগের চেয়ে কিন্তু একটু মজার হয়েছে, এখন কিন্তু জিনিসটাকে দেখা যায়, এখন কিন্তু জিনিসটাকে আঁকলে তুমি ইমাজিন করতে পারবা জিনিসটা আসলে কি হচ্ছে এখানে, ঠিক আছে? আগের জ্যামিতিটা কিন্তু একটু বেশি কেতাবি ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা কিন্তু কয়জন আসলে ছিল যে উপপাদ্য বুঝে পড়তাম আমি জানি না, আমি বুঝে পড়তাম না, বাট এক স্টুডেন্ট পরে থেকে নিজে বুঝতে পারছি। বাট আমি তখন আমার টাইমে থাকতে অত বুঝতাম না ভালোভাবে, কিছুটা বুঝতাম, কিছুটা প্র্যাকটিস এভাবে করে চালাই। যাই হোক চলো আমরা পরের প্রবলেম গুলোতে আসি। সো এখনকার জ্যামিতি কিন্তু ইজি আগের চেয়ে আমার মতে। আচ্ছা এবার আসো একটা প্রবলেমে আসি। এখানে বলা হইতেছে যে কোন বিন্দুর কোটি 4টা 20 বাজলে আমাকে একটু মনে করে দিও। কোন বিন্দুর কোটি 6 এবং 5,6 হতে বিন্দুটি দূরত্ব 4, 5,6 হতে। আমরা ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ল্যাঙ্গুয়েজ বুঝতে দরকার 5 মিনিট সময় দিব, কোনো সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ বোঝা হয়ে গেলে ম্যাথ করতে একটু সময় লাগবে না। কোন বিন্দুর কোটি হচ্ছে 6 এবং 5,6 বিন্দু 5,6 হতে বিন্দুটির দূরত্ব কত? 4 একক। একক হলে বিন্দুটির ভুজ কত? সো এই হচ্ছে কি কোশ্চেন। সো মেইন সমস্যাটা হয় এই চ্যাপ্টারে ল্যাঙ্গুয়েজটা বোঝা নিয়ে, বাট ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে খুব ইজি। সো এখানে যেটা বলতে চেষ্টা করছে, চলো সেটাকে ভিজুয়ালি আঁকতে পারে কিনা দেখি। আমার জন্য ওই যে এয়ার থেকে শিফট করাটা খুব ভালো একটা ডিসিশন ছিল, স্পেশালি সরল রেখা চ্যাপ্টারের জন্য। এখানে প্রচুর চিত্র আঁকা লাগে, সো এটা এখন ইজি হবে। সো এখানে যেটা বলতে চাইছে যে 5,6 একটা বিন্দু। সো চলো 5,6 বিন্দুটাকে 1 2 3 4 5। আচ্ছা এটা কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে আঁকতে হবে কথা, তুমি রাফলি আঁকতে পারবে। তো ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে কত 5,6 হচ্ছে এই বিন্দুটা। এখন কি বলছে, এমন একটা বিন্দু আছে যার কোটি হচ্ছে 6। তাহলে একটা বিন্দুর কি ভুজ থাকে, কোটিও থাকে। বলতে চেষ্টা করছে ওর কোটি হচ্ছে 6 এবং ওই বিন্দুটা 5,6 বিন্দু থেকে 4 একক দূরে আছে, ঠিক আছে? আচ্ছা বলতো এই 5,6 বিন্দুর কোটি কত? 6 না? তাহলে
আরেকটা বিন্দু যদি হয় তারও কোটি 6, তাহলে তার উচ্চতা কত থাকবে? সেও কিন্তু এই হাইটের মধ্যেই থাকবে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো তো। এই রেখার মধ্যে কোনো না কোনো এক জায়গায় থাকবে। আমার কথা বুঝতে পারছো? কারণ যেই বিন্দুটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিন্দুর কোটিও কত? সেই বিন্দুর কোটিও কিন্তু 6। তাহলে ধরলাম সেই বিন্দুটা এইখানেও থাকতে পারে, আবার সেই বিন্দুটা এইখানেও থাকতে পারে। কেন দুইটা বিন্দু ধরলাম? কারণ বলা হচ্ছে 5,6 বিন্দু থেকে আমার যে বিন্দুটা বের করা দরকার সেই বিন্দুর দূরত্ব কত? 4। সেই বিন্দুর দূরত্ব হচ্ছে 4। এখন দূরত্ব বলতে কি? দূরত্ব বলতে দুইটা বিন্দুর মাঝখানে ডিসটেন্স হচ্ছে 4। এখন বিন্দুটা কি ডানে আছে না বামে আছে সেটা তো আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম যে বিন্দুটা দুই দিকে থাকতে পারে। আমি জাস্ট তোমাদেরকে চিত্রটা বুঝাচ্ছি। আলটিমেটলি অ্যান্সার তোমাদেরকে চিত্র কিন্তু মোটেও আসবে না, পরীক্ষায় চিত্র আঁকা লাগবে না, ডিরেক্ট ম্যানুয়ালি অঙ্ক করে অ্যান্সার দিয়ে দিলে হবে। বাট তোমাদের বোঝার জন্য যে আসলে কি ঘটনাটা ঘটতেছে, অঙ্কর ভিতরে কি হচ্ছে সেটা বোঝার জন্য আর কি এগুলো আনলাম, ঠিক আছে? তুমি যদি ম্যাথমেটিক্সটা গ্রাফিক্যালি শিখতে পারো তাহলে তুমি দেখবে ম্যাথসের ভিতরে অনেক মজার অনেক কিছু আছে। বাট আমার দুর্ভাগ্য বা আমাদের দুর্ভাগ্য, আমি তোমাদের সাথে সবকিছু গ্রাফিক্যালি এক্সপ্লেন করা সম্ভব হয় না। যেমন ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তোমরা পড়ছো, তোমরা কি আসলে জানো ম্যাট্রিক্স জিনিসটা গ্রাফিক্যালি কি বোঝায় বা এটা কত বেশি কিছু আছে এটার ভিতরে, ঠিক আছে? বাট এটা আমি শেয়ার করার কোনো সুযোগই নাই, কারণ এটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলে গ্রাফিক্যালি যদি জিনিসটা বুঝাইতে চাই 12-13টা ক্লাস লাগবে খালি। তো ওটা তো আর সম্ভব না। বাট এখানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি গ্রাফিক্যালি জিনিসটা দেখানো। সো ধরো আমাকে যে বিন্দুটা বলতে তার কোটি আমি জানি, ভুজ জানি না। সো ধরো ভুজটা হইতে পারে x,6 এই জায়গায় হইতে পারে, আবার হইতে পারে x,6 এখানেও হইতে পারে, ঠিক আছে? তো এরকম একটা কন্ডিশন দাঁড়াইলো, ঠিক আছে? এখন আমার কাছে বলা হয়েছে যে এই বিন্দুটার কি বের করতে বলছে। এখন বলছে এই বিন্দুটার ভুজ নির্ণয় করো। সো তোমরা কি পারবা? কি মনে হইতেছে ভুজ কত হবে? পারা যাবে ম্যাথ? চিন্তা করো তো একটু। জি ভাই পারা যাবে। কত হবে ভুজ? বের করতে হবে একটু ওয়েট। হ্যাঁ আচ্ছা, তোমরা আগে বের করো, ম্যানুয়ালি বের করো, তারপরে আমি বলি যে কি অ্যাডমিশনের টাইমে আমরা গ্রাফিক্যালি কিভাবে কোনো অঙ্ক না করে জাস্ট খাতায় অ্যান্সারটা বসায় দিব, সেটাতে আসতেছি পরে। সো ম্যানুয়ালি বের করার জন্য কি করব? আমরা তো ধরে নিলাম আমার বিন্দুটা হচ্ছে কি x,6, তাই তো? যার এক্স মানে ভুজটা আমি জানি না, মানে এক্সটা আমি জানি না। তাহলে আর আমার যেই বিন্দুটা দিতে 5,6 একটা বিন্দু দেওয়া হয়েছে, যেই বিন্দু হচ্ছে সবই আমি জানি, তাহলে তাদের মাঝখানে ডিসটেন্সটা কত? ডিসটেন্স হচ্ছে 4। তাহলে আমি যদি করি তাদের মাঝখানে ডিসটেন্স কত হবে? ডিসটেন্স হচ্ছে x-5 হোল স্কয়ার যোগ 6 - 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 4। তো আমি যদি স্কয়ার করে দিই উভয় পাশে তাহলে কি আসবে? এটা তো 0 হয়ে যাচ্ছে, আর ওটা তাহলে 16 হবে। তাহলে x স্কয়ার মাইনাস কত আসবে? 2 × 5 10x প্লাস 25, তাই তো? আচ্ছা একটা কাজ করি, এটা স্কয়ার না করি, স্কয়ার না করলে তো বেশি ভালো হয়। সো তাহলে x-5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে? 16 না? 16 আসতেছে, তাই তো? স্কয়ার করে দিলাম উভয় পাশে, ঠিক আছে? তাহলে x-5 ইজ ইকুয়াল টু কি আসবে বলো তো? x-5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 আসবে না? যদি স্কয়ার থেকে রুট করো প্লাস মাইনাস আসবে না? তাহলে এইবার বলো, একবার x-5 ইজ ইকুয়াল টু প্লাস 4, আরেকবার x-5 ইজ ইকুয়াল টু মাইনাস 4। তাহলে x ইজ ইকুয়াল টু আসতে পারে 9, আবার x ইজ ইকুয়াল টু আসতে পারে কত? 1। তাহলে x ইজ ইকুয়াল টু 9 হইতে পারে, আবার x ইজ ইকুয়াল টু কত? 1 হইতে পারে না? আমার কথা বুঝতে পারছো তোমরা? একটা ভুল গেছে। কার? আমার? জি ভাই, এখানে যে রুটের ভিতরে যে স্কয়ার ছিল এটা তো স্কয়ার তাহলে পরে চলে যাবে, x মাইনাস হোল স্কয়ার তো হবে না। আচ্ছা মানে ওকে, আবার আপনি তোমার কথা আমি বুঝতে পারছি, ঠিক আছে? তো তোমার কথা আমি বুঝতে পারছি। আমি জিনিসটাকে দেখো এটা বেসিক্যালি বুঝতে পারছি। অন্যভাবে করছি, আমি এটা স্কয়ার করে দিছি ওই আচ্ছা ঠিক আছে, প্রথমে স্কয়ারটা করে দিছি, তারপরে আর কি x এর মানটা বের করলাম। বেসিক্যালি এখানে x এর দুইটা মান নিয়ে আসবে। এখানে আসলে ওই স্কয়ারটা কাটাকাটি যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কি জানো? কারণ এখানে ওই y কোটিটা 0 হয়ে গেছে, কোটি 0 না হলে তার x কাটাকাটি যেত, তার মানে তোমাকে আলটিমেটলি স্কয়ার করাই লাগতো, ঠিক আছে? সো x এর দুই কয়টা মান আসলো? একটা হচ্ছে x = 9, একটা হচ্ছে x = কত? 1 আসলো না? স্যার এখানে এখন তোমরা একটু মিলাও তো 5 - x হোল স্কয়ার দিলে কি হইতো? কোনটা? 5 - x হোল স্কয়ার দিলে? জি স্যার। হ্যাঁ একই হইতো, কোনো সমস্যা নেই তো, সেম আসতো অ্যানসার। কারণ কি স্কয়ারের ভিতরে তো তুমি -4 স্কয়ারের মানও 16 আসবে, 4 স্কয়ারের মানও 16ই আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই।
আচ্ছা এখন বলো তো তোমরা এক্স এর এই মানটা আসতো, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি করলাম, এবার চলো জিনিসটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। এক্স ইজ ইকুয়াল টু 9 আর এক্স ইজ ইকুয়াল টু 1 আসছে, তাই তো? এবার যদি তোমরা চিন্তা করো তাইলে আমি এবার এই এক্স এর জায়গায় 1 বসাই আর এই এক্স এর জায়গায় আমি 9 বসাই। এখন দেখো তো হিসাবটা মিলছে কিনা। তোমরা যে এবার চিন্তা করো যে তাদের কোটি কিন্তু সেম ছিল, তার মানে তারা উচ্চতা কিন্তু সেম উচ্চতায় আছে দুইটা বিন্দু। এখন বলা হয়েছে যে কি 5,6 বিন্দু থেকে 4 একক দূরে, তাহলে হইতে পারে 5,6 বিন্দু থেকে ডান দিকে 4 একক দূরে। ডান দিকে যদি 4 একক দূরে হয় তাহলে তার ভুজ কত হবে? 9 হবে। অথবা সে 5,6 বিন্দু থেকে বাম দিকে 4 একক বামে হইতে পারে। তো 5,6 বিন্দু থেকে যদি বাম 4 একক বামে হয় তখন তার ভুজ কি হবে? 4 একক কমে যাবে, 1 হবে। আমার কথা বুঝতে পারছো? তার মানে যখন তোমাকে দুইটা বিন্দু ডিস্টেন্সের কথা বলবে এবং তুমি যদি দেখো দুইটা বিন্দু কোটিছে, তাহলে সিম্পলি তার ভুজটা কত হবে? যদি পার্থক্য দেওয়া থাকে ওই ভুজটা হতে তার ওই ভুজের সাথে যোগ করে বিয়োগ করে তুমি বের করতে পারবে অ্যান্সার। এটা কখন সম্ভব? যখন তারা একই উচ্চতায় আছে অথবা একই যেভাবে আছে, সেম লেভেলে আছে। সেম লেভেলে যদি থাকে হয়তো বা এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, তখন কি হবে? ভুজগুলো সমান হয়ে যাবে, এক্স এর মান সমান হয়ে যাবে। আর যদি এরকম এখন যে ম্যাথটা করলাম এটার মতো থাকে তখন কি হবে? কোটিগুলো সমান হয়ে গেল। সো কোটি সমান হয়ে গেলে খুব সহজে আমরা ভুজটা বের করতে পারলাম গ্রাফিক্যালি। আবার ম্যাথমেটিক্যালি করলাম, ম্যাথমেটিক্যালি করলেও হবে, এই যে যেভাবে করলাম এভাবে হয়ে গেল। কথা বুঝতে পারছো? তো এক্স এর দুইটা মান আসবে। তার মানে 5,6 বিন্দু থেকে দূরে বলতে কি 4 একক দূরে বলতে কি ডানও 4 একক দূরে থাকতে পারে, বামও 4 একক দূরে থাকতে পারে। তুমি যদি শুধুমাত্র একটা অ্যান্সার আনো তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু অসম্পূর্ণ। ঠিক আছে, এবার চলো আরেকটা ম্যাথ করি। আমরা আর প্রবাবলি দুইটা করতে পারবো, আমি জানি না কয়টা বাজে, কে জানে। আচ্ছা এবার এই ম্যাথটা দেখো তো তোমরা পারো কিনা। ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে 2 বিন্দু হতে a,5 বিন্দু, a,5 বিন্দু দূরত্ব সমান। দূরত্ব সমান হলে a ইজ ইকুয়াল টু কত? সো আমরা চলো আবার একটা চিত্র আঁকার চেষ্টা করি, চিত্র এঁকে বুঝবো। ঠিক আছে, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতে চেষ্টা করতেছে যে 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু আছে। ধরো 7,2 বিন্দুর আগে ধরো 7,2 বিন্দু এই জায়গায় আছে। ঠিক আছে, এইটা ধরো আমার 7,2 বিন্দু। আমি বলার চেষ্টা করতেছে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা দূরত্ব 7,2 বিন্দু থেকেও এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা কত? a,5। ঠিক আছে, a,5। এখন তার ভুজ আমি জানি, তার কোটি কিন্তু জানি না। সরি, তার কোটি আমি জানি, ভুজ জানি না। কোটি হচ্ছে 5। তার মানে 5 বলতে কি সেই এই রেখা বরাবর কোথাও থাকবে। তার কোটি 5 কাদের? এই যে দেখো এই রেখা বরাবর সবার কোটি হচ্ছে 5। ঠিক আছে, আমি সে এই রেখা বরাবর কোন একটা জায়গায় হবে, আমি এক্সাক্ট জানি না সে আসলে এক্সাক্ট কোথায় আছে, বাট এই রেখা বরাবর কোথাও একটা হবে। সো যৌক্তিকভাবে কিন্তু তার এই জায়গাটায় হওয়ার কথা, কারণ এই জায়গার যে বিন্দুটা সেটাকে আমি যদি ধরি a,5, তাহলে তুমি চিন্তা করো এই জায়গা থেকে কিন্তু এর দূরত্ব যা ওয়াই অ্যাক্সিসের দূরত্ব কিন্তু তা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? কিন্তু যদি ম্যাথমেটিক্যালি করতে যাও তুমি ধরো তুমি ওয়াই অ্যাক্সিস এই পাশে তো ধরতে পারো a,5 বিন্দু, তার এর মান তো যে কোনো কিছু হতে পারে, এর মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো এর মান যদি নেগেটিভ হয় তাহলে a,5 বিন্দুতে এখানেও হতে পারে, কিন্তু এখানে যদি হয় তাহলে কিন্তু তোমার কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তাই না? কন্ডিশনে তো বলা আছে যে কি কন্ডিশনে কি বলা আছে? 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব যা হবে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব তাই হবে। এখন দেখি কাদের মাথায় বুদ্ধি আছে, বলো তো a,5 বিন্দু আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে দূরত্ব কত? বলতে পারবা? a,5 বিন্দুর সাথে ওয়াই অ্যাক্সিসের মাঝখানে ডিসটেন্স কত? এই যে এই ডিসটেন্সটুকু কত হবে? এ হবে। ভেরি গুড, এ হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, ওয়াই অ্যাক্সিসের সাথে কোনো একটা বিন্দু দূরত্ব তার ভুজের সমান, এটা লিখে রাখো। ওয়াই অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে? ভুজের সমান, ভুজের সমান। আর এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দু দূরত্ব তার কি হবে? কোটির সমান। তো এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান, আর ওয়াই অ্যাক্সিস থেকে কোনো বিন্দু দূরত্ব কি? তার ভুজের সমান। তাহলে এটার দূরত্ব হবে এ। এখন তোমাদের কাজ হবে a,5 আর 7,2 বিন্দুর দূরত্ব বের করা। এরপরে লেখা প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু এ, কারণ ওয়াই অ্যাক্সিস এর a,5 বিন্দু দূরত্ব পাইলাম এ,
এখন a,5 বিন্দু আর 7,2 বিন্দু দূরত্ব তোমরা বের করবা। এরপরে লেগে প্রশ্ন মতে এই দুইটা দূরত্ব সমান, ওইখান থেকে তুমি a এর মান বের করে আনতে পারবা। ঠিক আছে, তো দ্রুত এটা একটু করো, অথবা আমি করে দিই, নাহলে সময় একটু বেশি লাগবে। সো আমরা একটা কাজ করি, প্রথমে a,5 এর সাথে 7,2 বিন্দু দূরত্ব বের করি। কত আসবে? √7 - a হোল স্কয়ার যোগ 2 - 5 হোল স্কয়ার, আর ইকুয়াল টু কত আসবে? প্রশ্ন মতে এই দূরত্বটা ইকুয়াল টু কত আসবে? ওই যে y এক্সিস আর a,5 বিন্দু দূরত্ব কত? a। তো উভয় পাশে স্কয়ার করে দিই, তাহলে 7 - a হোল স্কয়ার যোগ 2 - 5 মানে 3, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9। 9 = a স্কয়ার। এখন যদি আমি করি a স্কয়ারটা ইয়া করি, তাহলে কি আসবে? 49 7 7 49 যোগ a স্কয়ার মাইনাস 14a যোগ 9 = a স্কয়ার। তো a স্কয়ার কেটে দিলাম। সো 14 49 আর 9 কত জানি হয়? 57, তাই তো? 57 হয় নাকি? 49 আর 9 সরি 58 কি বলি 57 = 14a। সুতরাং a = কত হবে? 58/14। 58/14 করলে কত আসবে? 14 4.14 14 42 4 আচ্ছা 58/49 করলে কত আসে? 4.14 আচ্ছা ঠিক আছে। সো 29/7, তাই তো? 4.14 এটাই আসবে 29/7। তার মানে এটা হচ্ছে কি আমার কি a এর অ্যান্সার। তার মানে এই অজানা এটা আমি বের করে ফেললাম। 29 মানে 4 পয়েন্ট কত? 4.1। তার মানে 4. x অক্ষ বরাবর 4.1 পরিমাণ আসছে, পরে y অক্ষ বরাবর 5 পরিমাণ গেলে তুমি যে বিন্দুটা পারবা সেই বিন্দুটা দূরত্ব y অ্যাক্সিস থেকে যা হবে 7.2 বিন্দু থেকে তাই হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু শেষ। হ্যাঁ বলো, এবার প্রশ্ন থাকলে বলো। আমরা স্থানাঙ্ক জমিতে মানগুলো কি দশমিকে রাখবো না ভগ্নাংশতে? ভগ্নাংশে রাখতে মানে ইউজুয়ালি মানুষ ভগ্নাংশে রাখে, মানে সবাই ভগ্নাংশেই রাখে আর কি। দশমিকে 4.11 এভাবে রাখতে কম দেখছি, দেখি নাই বলতে গেলে। রাখলে তো ভুল না, একই জিনিসই তো বুঝাইতেছে ভাই, যাহা লাউ তাহাই করি। আচ্ছা এবার আসো আরেকটা ম্যাথে আসি। 20 আচ্ছা হ্যাঁ বলো। 20 বাজছে, 20 4টা 20। ওহো 20 বেজে গেছে, আরেকটা ম্যাথ করে দিতে বলে তো ভালো হয়। আচ্ছা আমি একটু দ্রুত, হ্যাঁ ঠিক আছে, আমি দ্রুত আরেকটা ম্যাথ করে দিতেছি। কোনটা করবো? দাঁড়াও তাড়াতাড়ি দাও। আচ্ছা ধরো আমার কোশ্চেনটা একটু দেখো। একটা সমবাহু ত্রিভুজের কথা বলতেছি, যে সমবাহু ত্রিভুজের কি আছে? একটা একটা শীর্ষ, সমবাহু ত্রিভুজের শীর্ষ থাকবে তিনটা। একটা শীর্ষ হচ্ছে 0, -4, আর একটা শীর্ষ হচ্ছে 0,4। সো আমাকে বলতেছে থার্ড শীর্ষ, মানে সি বিন্দুটা ধরো আমি জানি না, x, y। তো এই সি বিন্দুটার শীর্ষটার মানটা আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? তো সেটার মান আমার বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা সমস্যাটা হচ্ছে কি, এখন তো আসলে দিন ছোট হয়ে গেছে, তো আসরের ওয়াক্ত খুবই কম থাকে, মানে কম থাকে বলতে আগে আগে নামাজ শুরু হয়। আচ্ছা এবার আসো আমরা একটু গ্রাফিক্যাল জিনিসের দেখি। আচ্ছা 0,4 বিন্দুটা কোথায় আছে বলো তো? তার ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে 4, তাহলে দেখো তো এই জায়গায় হবে না? 0,4 বিন্দুটা 0,4, আর 0,-4 কি? তাহলে নিচের দিকে যাবো 0,-4, তাহলে এই যে এই জায়গায় হবে 0,-4। আচ্ছা তাহলে আরেকটা শীর্ষবিন্দু কোথায় হইতে পারে? হয় আরেকটা শীর্ষবিন্দু এখানে হবে, না আরেকটা শীর্ষবিন্দু কই হবে? এই জায়গায় হবে, বুঝাই যাইতেছে। এই জায়গায় যদি হয়, ধরো আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, তাহলে সমবাহু ত্রিভুজটা হবে এরকম। ঠিক আছে, এই একটা সমবাহু এভাবে হইতে পারে, যেখানে এই যে x, y এর মানটা আমি জানি না। অথবা সমবাহু ত্রিভুজটা কি হইতে পারে? এরকমও তো হইতে পারে, দেখো তো এই সাইডেও তো হইতে পারে। তৃতীয় শীর্ষবিন্দু তো আমি জানি না। ঠিক আছে, সো এই দুইভাবে কিন্তু সমবাহু ত্রিভুজটা হইতে পারে। তো এটাও x, y। সো এখন আমার কাজ কি? এই যে এইটাই বের করা, x আর y এর মানটা বের করা। সো কিভাবে করতে পারি? আচ্ছা বলতো, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তার এই এক্স ওয়াই যে বিন্দুটাকে আমি ধরতেছি, সেই এক্স ওয়াই থেকে যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে না? তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, তাই তো? আচ্ছা একটা কাজ করি, -x হবে না? মানে আমি এখানে এক্সই ধরতেছি জিনিসটাকে, এটাকে -x তো অবশ্যই ধরবা, বাট এক্স ধরতেছি এই সেন্সে। আচ্ছা এটা কিন্তু x,0 হবে, এটা এক্স এর মান যে কোনো কিছু আসতে পারে। তা আমি আপাতত কোনো কমেন্ট করবো না এক্স এর মান কি, এক্স এর মান মাইনাসও আসতে পারে প্লাসও আসতে পারে, ঠিক আছে? তো মাইনাস যেহেতু আমি যেহেতু বাম পাশে লিখছি তাহলে মাইনাসই দিয়ে দিই, আর ডান পাশে লিখলাম +x, ঠিক আছে? আচ্ছা
সো এখন একটা কাজ করি, অনেকভাবে করা যেতে পারে। আমার সিম্পল অ্যাজাম্পশন যা বলে যে আমি দেখো তো সমবাহু ত্রিভুজে একটা বাহু দৈর্ঘ্য কিন্তু আমি জানি 0,4 আর 0,-4। ধরো আমি এটাকে কি ধরছিলাম, এটাকে ধরছিলাম এ, তো এ বিন্দু আর বি বিন্দু। আচ্ছা এ বি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি। এ বি বাহুর দৈর্ঘ্য কত বলতে পারবা? এ বি বাহু কত হবে দৈর্ঘ্য? 8 8 দেখলেই বোঝা যাচ্ছে এটা 8। তুমি যদি অঙ্ক করো √x2 - x1 y2 - y1 এভাবে করো তাহলে কিন্তু আমার 8ই আসবে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আসলো কত? 8। এখন তোমার কাজ হচ্ছে, ধরো এটা হলো সি বিন্দু, তোমার কাজ হচ্ছে বিসি বাহু বের করা, তোমার কাজ হচ্ছে এসি বাহু দৈর্ঘ্যটা বের করা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এই 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 কাজটা তোমার করতে হবে। তাহলে এবি বাহু দৈর্ঘ্য হচ্ছে অত, তাহলে এখন তো তোমরা একটু বিসি বাহু দৈর্ঘ্যটা বের করো তো দ্রুত। তো বিসি বের করবো, তাহলে একবার এ বি ইজ ইকুয়াল টু বিসি ধরবো, তাহলে বিসি বাহু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8 হবে, আবার এসি ইজ ইকুয়াল টু বিসি ধরবো। তো এই দুইটা জিনিস ধরলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, খুবই সহজ। সুতরাং বিসি বাহু দৈর্ঘ্য কত আসবে? বিসি বাহু দৈর্ঘ্য √, কি আসবে, x² যোগ 16, এটাই আসে না? x² যোগ 16 আসে না নাকি? জি স্যার আচ্ছা এটা একটা কাজ করি, x² যোগ 16 তো, কিন্তু আমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে আর কি। আমরা আপাতত কি ফর্মাল নিয়মে করি, ধর এটাকে আমি y ধরি। আমি তো হ্যাঁ 4√3 আসবে। আচ্ছা দেখো আমি তো আসলে জানি যে এটা আসলে y এর মানটা 0 হবে, ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজ হইতে লেগে তো y, কিন্তু আমার টিচার তো নাও জানতে পারে। টিচারের তো গ্রাফিক্যালি বুঝাইলে ঠিক আছে, বাট গ্রাফিক্যালি না বুঝাইলে আমি ধরো এটার মান y ধরে নিলাম, ঠিক আছে, এটা আমি y ধরে নিলাম, আমি তো জানি যে এটা 4√3 আসবে, মানে অ্যাডমিশনে আমরা এসব শর্টকাট করব। এখন ধরো আমি ধরে নিলাম এটা y ধরে নিব, y ধরে নিলে ডিসটেন্স কত আসবে? y-4² আসবে, তাই তো আসবে y-4², x² যোগ y-4। আর এসি বাহু ডিসটেন্স কত আসবে? x² যোগ y+4², তাই তো y+4² আসবে, এরকম আসবে। তাহলে একবার একটা কাজ করি, এবার এবি ইজ ইকুয়াল টু বিসি ধরি। এবি ইজ ইকুয়াল টু যদি বিসি হয় তাহলে ab² ইজ ইকুয়াল টু কি bc² হবে। আর ab² এর মান কত? 8 8 64, 64 ইজ ইকুয়াল টু bc² মানে কত? x² যোগ y-4² কে যদি আমি ভাঙি তাহলে আসবে y² - 2ab, মানে 2 × 8 × y, মানে 8y + 16, ঠিক আছে, এইটা আসবে। সো আরেকবার তোমাদের কাজ হচ্ছে কি, তাহলে ab আবার ab² ইজ ইকুয়াল টু কি ধরতে পারি আমি? ac² ধরতে পারি না? তাহলে ab² মানে কত? 64, ac² মানে কত আসবে? x² যোগ y² যোগ 8y যোগ 16, তাই তো? এরকমই কিন্তু আসে, তাই না? আচ্ছা এখন ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটার 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। কি করা যায় বলতো? এটা যদি একটা কাজ করি, 1 থেকে 2 বিয়োগ করে দিই, অথবা 2 থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। দেখো সো 1 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাহলে কি আসছে বলতো? 1 থেকে 2 যদি বিয়োগ করি 64 64 কাটা, মানে 0 আসবে, x² কাটা y² কাটা 16 16 কাটা, তাহলে আলটিমেটলি y ইজ ইকুয়াল টু কিন্তু 0 আসে। এখন এই y ইজ ইকুয়াল টু 0 তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, কারণ আমরা কিন্তু চিত্র থেকে বুঝতে পারছি y এর মান আসলে 0 হবে। সেটাই আসলে আমরা একটু ম্যাথমেটিক্যালি করে দেখাবো, ঠিক আছে, বোর্ডের জন্য। কিন্তু অ্যাডমিশনে তো আমরা প্রচুর শর্টকাট শিখবো। হ্যাঁ বলো। যদি লিখি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু y এর মান 0 হবে, হবে না? এটা হবে আসলে, কিন্তু বোর্ড পরীক্ষায় আমি ভাই কোনো রিস্ক নেওয়ার কোনো পক্ষে না, ঠিক আছে, কোনো ধরনের রিস্ক নেওয়ার পক্ষে না থাকলে তোমার স্কলারশিপটা মিস হয়ে যেতে পারে, বৃত্তিটা মিস হয়ে যেতে পারে যদি কোনো কারণে কেউ নাম্বার কমায় দেয়। এই জন্য আমি এইগুলা কথা বলি। বাট অ্যাডমিশনে তো তোমার অঙ্ক করা লাগে না, ঠিক আছে, এই যে তুমি যে এই দিলা না, এই ছবিটা আঁকলা না, এবার এখানে তুমি যদি দেখায় দাও, তুমি ভিতর নিজে নিজে ক্যালকুলেশন করে তুমি দেখায় দিবা এক্স এর মান আসবে -4√3, আবার এটা আসবে +4√3, শেষ, ফুল মার্ক। আর তোমার জায়গাও দিবে খুব কম। আচ্ছা y = 0 যদি এবার যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেই তাহলে কি আসে দেখো তো, যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও। তাহলে ধরো এই 2 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, y = 0 তো পাইলাম, y = 0 বসাই, তাহলে কি আসে? 64 = x² যোগ 0 যোগ 0 যোগ 16, তাহলে x² = 48, তাহলে x = কত আসবে? +-4√3, তাই তো, +-4√3। এবং দেখো আমার তাহলে অ্যানসারটা তাহলে কি দাঁড়াচ্ছে? x এর মান +4√3 হইলেও সেটা সমবাহু ত্রিভুজ হবে, 4√3 হইলো, আবার x এর মান কি -4√3 হইলো সেটা কি হয়?
সমবাহু ত্রিভুজ আছে, যেটা তুমি গ্রাফিক্যালিও কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। সো আমি এক্সপেক্ট করবো যে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এগুলো খুব বেশি কঠিন না, ওকে। তো তোমরা নিজেরা একটু ট্রাই করবা, নিজেরা ট্রাই করলেও আমার মনে হয় অনেকটুকু পারবা, ঠিক আছে। এত কঠিন কিছু নাই যেহেতু এখানে। তো নিজেরা নিজেরা একটু ট্রাই করো, মানে বেসিক যে ফর্মুলাটা দরকার হয় ওইটা তো তোমাদের পরিচিত ফর্মুলা, আর থিটা বের করার যে সব বেসিক যেগুলো ছিল ওগুলো তো আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। সো আই গেস তোমরা 3.1 এ কোনো প্রবলেম ফেস করবে না। আর 3.2, 3.3, 3.4 এগুলো ভিডিও দেওয়া আছে, এগুলো তোমাদের নিজ দায়িত্বে শেষ করতে হবে। তোমরা নিজ দায়িত্বে দেখবা, শেষ করবা। আমি হয়তোবা একটা ক্লাস নিয়ে টোটালটা রিভিউটা করতে পারবো, ঠিক আছে। তো এটা যে কোনো একটা টাইমে, যে কোনো একদিন রাতে সময় দিতে হবে আমাকে, যদি তোমরা রাতে সময় পাও, কারণ ওইভাবে দিতে হবে, নাইলে আমার পক্ষে কিন্তু দিনে যদি তোমরা রিভিউ ক্লাস তো আমার কোনো সময় নাই কোনো, ঠিক আছে। সো আমার মানে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি, কারো যদি কিছু বলার না থাকে।